বেলা 11টা বাজে। আমি এখনও ঘুমাচ্ছি। একটু পর পর মা এসে ডেকে যায়, কিন্তু আমি ঘুমের রাজ্য থেকে বের হচ্ছি না। হঠাৎ মা এসে বলল, তমা আসছে আজকে আমাদের বাসায়, তোকে নিয়ে আসতে হবে। আমি এক লাফে উঠে দাঁড়িয়ে বললাম, আমি পারবো না, আমার কলেজে কাজ আছে। তাছাড়া আমাকে তমা আপুকে আনতে কেন যেতে হবে? সে তো আমার সিনিয়র, তাই না? আমি তোর বন্ধুদের কাছে শুনেছি আজকে কোনো ক্লাস নেই, তাই তুই যাবি তোমাকে রিসিভ করতে, নয় তোর আব্বুকে ডাকছি। না না না, আব্বুকে ডেকো না, আমি যাচ্ছি। আব্বুকে একটু বেশি ভয় পাই। তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রেডি হলাম তমা আপুকে আনতে যেতে। তখনই ভাবি বলল, আমার ভাইটাকে আজকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে রাস্তায় যেই মেয়ে দেখবে সেই পটে যাবে। থাক ভাবি, এখন আর পাম দিতে হবে না, আমার শরম করে। যাই নিয়ে আসি প্যারা সাথে করে। আচ্ছা, যাও। তারপর বেরিয়ে পড়লাম বাইক নিয়ে স্টেশনের উদ্দেশ্যে। যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি সিয়াম, পুরো নাম সিয়াম আল মামুন। আমরা দুই ভাই। আমি ছোট, বড় ভাই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আর সে বিবাহিত। বাবার একটা ব্যবসা আছে। আমরা পুরো পরিবার টাঙ্গাইলে থাকি। আর যাকে আনতে যাচ্ছি সে হচ্ছে আমার সিনিয়র খালাতো বোন, নাম তম আক্তার। যখন ক্লাস 10-এ পড়তো তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তখন থেকে আমাকে জ্বালাচ্ছে সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমার এসব ভালো লাগে না। সে যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম স্টেশনে। তমাপুর আসতে একটু লেট হচ্ছে, তাই আমি সাইডে গিয়ে দেখি ফুচকাওয়ালা আছে। এমনিতেই ফুচকা আমার এতটা পছন্দ না। দোকানে ভিড় না থাকায় ফুচকা নিলাম 1 প্লেট। তারপর খেয়ে বিল দিতে গিয়ে দেখি তমা আপু আসছে। আমি তাড়াতাড়ি বিল দিয়ে বাইকের কাছে চলে আসলাম। তমা আপু আমাকে দেখেই বলতেছে, কি জান, কোথায় ছিলে এতক্ষণ বাইক এখানে রেখে? আমি তোমাকে এখানে খুঁজে গেছি একবার। কি আপু, আমাকে জান কেন বলছো? আর আমি পাশেই ছিলাম একটু। যাই হোক, কথা বলার সময় নেই, এখন খুব ক্লান্ত লাগছে, বাসে চলো। আচ্ছা চলো, বাইকে বসো আর ব্যাগগুলো এখানে ঝুলিয়ে দাও। তারপর আমি বাইক স্টার্ট দিলে তমা এমনভাবে আমাকে জড়িয়ে ধরে, আমার খুব আনইজি ফিল হচ্ছিল। তাই তমা আপুকে বললাম, আপু একটু সরে বসো, আমার দম আটকে আসছে। না, সরে বসতে পারবো না, তবে একটু হালকা করছি। একটু সরে বসো না, এমন করছো কেন আপু? এই কি সরে বসো করছিস? চুপচাপ বাইক চালাতো। আর আপু ডাকবি না একদম, ঠিক আছে? ঠিক আছে। আমি আর কোনো কিছু না বলে চুপচাপ বাইক চালাতে চালাতে বাড়ি পৌঁছে গেলাম। আমি বললাম, তুমি ভেতরে যাও, আমি বাইকটা রেখে আসছি। আচ্ছা। বাইকটা পার করে রেখে ভেতরে যেতেই শুনলাম তমা বলছে মাকে। আম্মু, তোমার ছেলে কি করেছে জানো? তমা আপু আমার মাকে আম্মু বলে। কি করেছে শয়তানটা আবার? আমাকে রেখে একা একাই ফুচকা খেয়েছে, আমাকে না দিয়ে এখানে নিয়ে চলে এসেছে। পাশে থেকে ভাবি বলল, আচ্ছা, বাদ দাও। এখন ফ্রেশ হয়ে নাস্তা করে একটু বিশ্রাম নাও, তারপর ওকে দেখছি। হ্যাঁ মা, আগে একটু বিশ্রাম নাও, বিকেলে ফুচকা এনে দিতে বলবো ওকে। আচ্ছা আম্মু। এই বলে চলে গেল রুমের দিকে। এদিকে আমি বাইকটা পার করে রেখে ভিতরে যেতেই মা বলল, তুই বিকেলে ফুচকা এনে দিস তো আমাকে। টাকা নেই আমার কাছে। এই নে 1000 টাকা, তাও আনিস। তুমি কি আমার মা নাকি ওর মা? আমি টাকা চাইলে দিতে চাও না, এখন 1000 টাকা দিচ্ছ ফুচকার জন্য? এমনিতেই মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাও একটু ফাজলামি করলাম। যা, তো সামনে থেকে সবসময় ফাইজলামি ভালো লাগে না। তারপর ভাবলাম, এখন যদি বাড়িতে থাকি, বিকেলে তমা যদি মাকে বলে আমাকে সাথে নিয়ে যাও ফুচকা খেতে, তাহলে তো ভেজাল হবে। সব সময় আমার সাথে লেগেই থাকে আটার মতো। তাই ভাবিকে বললাম, ভাবি আমি একটু বেরোচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে, আসার সময় ফুচকা আইসক্রিম নিয়ে আসবো নি, ঠিক আছে? আচ্ছা, যাও সাবধানে। এইটা বলে বেরিয়ে পড়লাম। বাইরে এসে বন্ধুদের ফোন করে আমাদের আড্ডা এসে সবার সাথে আড্ডা দিতে থাকলাম। এদিকে তমাপু ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে দেখে মা আর ভাবি বসে বসে গল্প করছে। তমাপু মনে মনে বলে, আম্মুকে বলে দেখি সিয়ামের সাথে যেতে পারি কি না। তখন তমাপু গিয়ে বলল, আম্মু, সিয়াম কোথায়? ওকে দেখছি না যে। আরে, ও তো সেই দুপুরে বেরিয়ে গেল, বলল সন্ধ্যা হবে ফিরতে। আসার সময় ফুচকা আইসক্রিম নিয়ে আসবে বলছে। আচ্ছা ঠিক আছে। তারপর তিনজন মিলে গল্প করছে। এদিকে প্রায় সন্ধ্যা হতে চলল, তাই সবাইকে বিদায় দিয়ে আমিও চলে আসলাম। আসার সময় ভাবি আর তমার জন্য ফুচকা আইসক্রিম, মার জন্য ঝালমুড়ি নিয়ে আসলাম। এসে দেখি সবাই গল্প করছে।
কাছে গিয়ে ভাবির কাছে সব কিছু দিয়ে আমার রুমে এসে ফ্রেশ হচ্ছিলাম, এমন সময় আমার রুমের দরজায় কে যেন নক করছে। আমি বাথরুমের ভিতর থেকে বললাম, আমি ফ্রেশ হচ্ছি, একটু পর নিচে আসি ভাবি। মনে করেছি ভাবি ডাকে। আমি তমা, একটু দরজাটা খুলে দাও। ও তমা আপু, আমি আসছি, একটু দেরি হবে। আর এখন ভেতরে আসা যাবে না, আমি ড্রেস চেঞ্জ করছি। কেন? ড্রেস চেঞ্জ করার সময় আমি থাকলে কি অসুবিধা জানো? আপু এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, তবে খুব শীঘ্রই আমাকে এই রুমে পার্মানেন্টলি চলে আসবো আমি, বুঝেছো? এই বলে দিলাম। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি তমা আপু বসে আছে ফুচকা সামনে। আমি বললাম, তুমি না ফুচকা খাওয়ার জন্য কত কি করলে, এখন খাচ্ছ না কেন? তোমার জন্য বসে আছি। আমি খাবো না, তুমি খাও। মার ভাবি কোথায়? না, তুমি একটা হলেও খাবে চান? আমার ভাবি একটু নিচে গেছে। ও দাও, একটা দাও। আর একটা কথা বলো তো, কি কথা? আমার সাথে তুমি সবসময় ফাজলামি করো কেন? সবসময় জান, জানু ইত্যাদি নামে ডাকো, আবার আমি তোমার ছোট, তাও তুমি তুমি করে বলো। কেন করো এইসব বলো তো? এখন একটু সিরিয়াস হয়ে নির্লিপ্তভাবে আমার দিকে চেয়ে বলছে, তুমি কি সত্যি বলছো না কেন করে এসব? না আমি বুঝতে পারলাম না বলেই জিজ্ঞেস করলাম। থাক, এখন আর বুঝতে হবে না, আস্তে আস্তে সব বুঝতে পেরে যাবে। এর মধ্যেই মার ভাবি চলে আসলো। আমি বললাম, মা এখন আমি রুমে গেলাম, বাবা আর ভাই আসলে ডেকে দিও, একসাথে খাবো। রাতে খাওয়ার সময় তমা আপু আমার উল্টা দিকে বসলো আর পা দিয়ে আমার পার মধ্যে ঠান্ডা পরশ দিতে থাকলো। আমি ভালোভাবে খেতেও পারছি না, কোনো মতে কিছু খেয়ে চলে আসলাম রুমে। তারপর ঘুমিয়ে গেলাম। মাঝরাতে হঠাৎ করে বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম, সাথে সাথে চিৎকার করতে নিলে আমার ঠোঁট নিয়ে নেয় তার দখলে। আমি একটু শান্ত হলাম, এখন ঠোঁট দুটো ছেড়ে দিলে বুঝতে পারি এটা তমা আপু। আমি বললাম, আপু এত রাতে এখানে কি করছো? আর আমার ওপর থেকে নামো। চুপ, আপু বলবি না একদম। আর আমার মন চাইছে তাই এখানে এসেছি। একটা কথা বলবে না, তাহলে চিল্লাচিল্লি শুরু করবো। আমি চুপচাপ ভদ্র ছেলের মতো শুয়ে থাকলাম, পাশে শুয়ে আছে তমা আপু। আসলে আমার খুব ভয় করছিল, তাই এখানে এসেছি। এখন আমাকে যেতে বলিস না প্লিজ। আগে বলবে তো, আমি তোমার রুমে গিয়ে ঘুমাচ্ছি, তুমি এখানে ঘুমাও। এই কোথায় যাচ্ছিস? এখানে থাক, নয়তো একদম মেরে দেবো। চুপচাপ শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে উঠে দেখি তমা আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি তাড়াতাড়ি ওনাকে ডেকে তুলে দিলাম। আপু যাওয়ার সময় আমার ঠোঁটে চুম্মা দিয়ে গেল। আমি শুধু ভ্যাবলার মতো তাকিয়ে দেখতে থাকলাম। তারপর ফ্রেশে নিচে গেলাম, দেখলাম বাসা পুরা খালি, কেউ নেই। তখনই তমা আপু এসে বলল, মা, ভাবি আর ভাইয়া গেছে একটু মার্কেটে, বিকেল হবে আসতে। রান্না করে রেখে গেছে, তোমাকে আর আমাকে খেতে বলেছে। তুমি কি জানতে মার ভাবি মার্কেটে যাবে? হ্যাঁ জানতাম, তাই তো তোমার রুমে গিয়েছিলাম। দেখো আপু, আমরা এখন বড় হয়ে গেছে, একজন আরেকজনের রুমে থাকা ঠিক হবে না। প্লিজ তুমি আর আমার রুমে এসো না, লোকে জানলে খারাপ ভাবে। আপু কিছু বলল না। রাতে সবাই খাওয়ার সময় মা বলল, সিয়াম, তোমাকে তোদের এখানকার ভার্সিটিতে ভর্তি করে দে। তোমার এখানে থেকেই লেখাপড়া করবে, তোমাদের ওইখান থেকে দূর হয়ে যায়। কি মুসিবতে পড়লাম, মনে মনে পড়লাম। আচ্ছা ঠিক আছে। পরদিন তমাপু আর আমি গিয়ে আমাদের ভার্সিটিতেই, মানে আমার কলেজের পাশের ভার্সিটিতেই তমাপুকে ভর্তি করে দিলাম। এদিকে শুরু হলো আমার জীবন তেজপাতা হওয়া। তমাপুর এই রোমান্টিক অত্যাচার আর ভালো লাগে না, সবসময় শুধু বলতে থাকে ভালোবাসি ভালোবাসি। প্রথম প্রথম ইগনোর করলেও পরে বিরক্তির মাত্রাটা অনেক বেড়ে যায়। এভাবে কেটে গেল আমার একটা বছর। আমিও ভার্সিটিতে ভর্তি হলাম, তমাপুর ভার্সিটিতে। একটা বছরে খুব জ্বালাতন করেছে আমায়। একটা সময় আমিও একটু একটু দুর্বল হচ্ছি তমাপুর প্রতি। আমি আস্তে আস্তে তমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু মুখে প্রকাশ করি না। সব কিছুই আমি করে দেই, একসাথে ঘুরতে যাওয়া, ভালো মন্দ দেখা ইত্যাদি ইত্যাদি। একদিন তমা আমাকে বলল, তোমার সাথে কথা আছে, কালকে বিকেলে পার্কে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এদিকে আমি ঠিক করলাম কালকে পার্কেই প্রপোজ করবো তমা আপুকে। এর জন্য বন্ধুদের কল করে আইডিয়া নিচ্ছিলাম। তারপর আমার অনিয়মিত ডায়েরিতে একটু লেখালেখি করতে বসলাম। অনিয়মিত বললাম এই জন্যই যে প্রতিদিন আমি ডায়েরি লিখি না, কয়েকদিন পর পর একটু ছোট করে সবগুলো লিখে। এক কথায় আমি সকল প্রকার প্রস্তুতি নিচ্ছিলাম। এদিকে তমা আপু ভাবছে কালকের চমকটা দিয়েই তাদের বাসায় যাবে, 2-3 দিন থেকে চলে আসবে। কি চমক সেটা একটু পরেই জানতে পারবে। তমা আপু মাকে বলছে,
আম্মু কালকে বিকেলে আমি 2-3 দিনের জন্য বাসায় যেতে চাই। মা বাবাকে দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমি সিয়ামকে বলে দেবনি তোকে নামিয়ে দিতে। ঠিক আছে আম্মু। পরদিন দুপুরবেলা ভালোভাবে রেডি হলাম। রেডি হয়ে বাইকে বসে আছে, বন্ধুদের কাছে কল করে সাহস নিচ্ছিলাম। একটু পর তমা আপু আসলো আর বলল, তাহলে পার্কে চলো। আচ্ছা তাহলে উঠে বসো, যাই আমরা। তারপর দুজনে পার্কে ঢুকলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি সাইডে গেলাম, কলে কিছুক্ষণ কথা বলে আসলাম। কি যে খুশি লাগছে। আসলে আমি সবেমাত্র ফ্রিল্যান্সিং করা শুরু করেছি, কয়েকদিন হলো। এর মাঝে এত বড় ডিল পাবো ভাবতেও পারিনি। এই খবরটা একটু পর তমাবুকে বলবো। তারপর তমাপুর কাছে গেলাম, গিয়ে বললাম, আচ্ছা কি যেন বলতে চেয়েছিলে? আর একটু দাঁড়াও, বলছি। একটু পরে একটা ছেলে আসে, দেখতে যথেষ্ট ভালো, সব দিক দিয়ে ফিট লাগছে। তমাপু আমাকে বলল, সিয়াম, এই হচ্ছে তোমার হবু দুলাভাই মামুন, যার জন্য আমি বাসায় যাচ্ছি মা বাবার সাথে কথা বলতে। তুমি চলে যাও, আমি চলে যাবো মামুনির সাথে। এই মুহূর্তে আমার ভিতরে ঝড় উঠে গেছে, হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মনে হচ্ছে কেউ একসাথে অনেকগুলো সুই দিয়ে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। চোখের কোণে পানি জমতেছিল, বাম হাত দিয়ে মুছে নিলাম। হঠাৎ কানে একটা কথা ভেসে এলো। কি হলো সিয়াম, এখন এখানে দাঁড়িয়ে আছো? কি হলো তোমার? নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে বললাম, ওই কিছু না, আমি আসছি, ভালো থেকো। পার্ক থেকে বেরিয়ে বাইকটা নিয়ে অনেক স্পিডে চালাতে থাকলাম। এমন সময় নানা চিন্তাভাবনা মাথায় আসতে থাকলো। একটা জিনিস আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কেন সময় থাকতে তোমার প্রপোজাল গ্রহণ করি নাই? কেন করলাম এমনটা? মনে হচ্ছে মরে যাই। এই ভেবে বাইকের স্পিডটা বাড়িয়ে দিই আরও। এরপর আরও কিছু ভাবতে যাব, এমন সময় ফোনে একটা মেসেজ আসার শব্দ হলো। আমি বাইক ফুল স্পিডে ফোন বের করার চেষ্টা করলাম। হঠাৎ সামনে থেকে একটা বাস আমার দিকে আসতে থাকলো। মনে হতে থাকলো এই বুঝি শেষ। আল্লাহর রহমতে শেষ সময়ে আমি আর আমার বাইক বেঁচে যাই। তারপর একটা চার দোকানে বসে। জীবনে বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস নেই, আজকে কেন জানি খেতে ইচ্ছে করলো। কিনে নিলাম 1 প্যাকেট আর বাসায় ফোন করে বলে দিলাম আমার আসতে দেরি হবে, আবার নাও আসতে পারি। আমি একটা নির্জন জায়গায় গিয়ে বাইকটা পার্ক করলাম, সিগারেট জ্বালিয়ে দেওয়া শুরু করলাম। হঠাৎ মনে পড়লো সেই মেসেজের কথা। ভাই তাই ফোনটা বের করে মেসেজটা দেখতে লাগলাম। এটা মেসেজ না একটা ইমেল? ইমেলটা চেক করে বুঝতে পারলাম আমি অস্ট্রেলিয়াতে একটা ভার্সিটিতে চান্স পেয়েছি। কিছুদিন আগে এটা মজা ছলে অ্যাপ্লাই করেছিলাম, ভাগ্য ভালো তাই চান্স পেয়ে গেলাম। আমার এই মুহূর্তে এটাই দরকার ছিল। আমি নিজের ভালোবাসা প্রকাশ করতে পারলাম না, ব্যর্থ হলাম। এখন নিজের প্রিয়তমার বিয়ে হয়ে যাবে চোখের সামনে, এটা সহ্য করতে পারবো না। না, যা করার আজকেই করতে হবে। একে একে সবগুলো সিগারেট খেয়ে শেষ করলাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে আর ঘুরছে। রাস্তার ধারে একটা টেবিল থেকে চোখ মুখে পানি দিলাম। একটু বসে থেকে একটু মাথা ঘোরানি কমেছে, চোখ দিয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে। নিজেকে সান্ত্বনা দিতে চেষ্টা করছি, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছি। রাত তখন 2টা প্রায়। বাসার দিকে চললাম। মানিব্যাগে একটা চাবি ছিল, তাই বাসায় ঢুকতে কোনো অসুবিধা হয়নি। রুমে গিয়ে ঘুমাতে পারলাম না, তাই ব্যাগে সব কিছু গোছাতে শুরু করলাম। সব কিছু গোছানো শেষে কানে ফজরের আজান ভেসে আসলো, তাই গোসল করে নামাজ পড়ে নিচে আসলাম। এসে দেখি বাবা মসজিদ থেকে নামাজ পড়ে আসলো। আমি বাবা মাকে ডাকলাম, মা বাবা তোমাদেরকে একটা কথা বলতে চাই এবং খুব জরুরি। হ্যাঁ বল, কি বলবি? রাতে কয়টায় বাসায় এসেছিস? আমি রাত 2টায় বাসায় এসেছি আর তোমাদেরকে একটা খবর দিতে চাই, খুশির খবর। কিন্তু তোমাদের মেনে নিতে হবে আমি যা বলবো। কি খুশির খবর বলতো? আগে প্রমিস করো তোমরা, তারপর বলবো। আর হ্যাঁ, তোমাপো যেন না জানে, সারপ্রাইজ দিব। কি বাচ্চাদের মতো শুরু করলি? যা, জানাবো না তোমাকে আর প্রমিস। এখন বল, সময় নাই এত। আমি অস্ট্রেলিয়াতে চান্স পেয়েছি, আজকে রাত 10টায় ফ্লাইট। আমি চলে যাব আজকেই। না বাবা, এটা হতে পারে না। তুই আমাদের ছেড়ে কই যাবি? তুই আমার একমাত্র সন্তান। দেখ, যাস না বাবা। মা, আমি থাকবো না তাতে কি হয়েছে? আমি তো আর একেবারে চলে যাচ্ছি না, মাত্র 4টা বছরই তো। আর তোমাপো আছে না, এখানেই থাকবে হয়তো। অনেক কষ্টে মাকে রাজি করালাম। বাবা কিছু বলো না, শুধু বলল যা করবি ভেবেচিন্তে করিস। তারপর আমি সব কিছু রেডি করে বন্ধুদেরও জানালাম না, 2-1জনকে জানালাম। তাদের সাথে কথা বলে বিকেলের দিকে চলে গেলাম এয়ারপোর্টের দিকে। বাবা মাকে বিদায় দিয়ে ফ্লাইটে উঠে গেলাম। এদিকে তমা আর ওই ছেলেটার কথোপকথন।
আপু, আপনি যেটুকু বলেছিলেন সেটুকু করেছি। এখন আবার প্ল্যানটা আপনার উপরে বাড়ি পড়ে না যেন। আরে কিছু হবে না, তাহলে এখন যাও, তোমার আব্বুকে বলো আমাকে কল করতে। কিন্তু আপু, আমার না তাও ভয় হচ্ছে। ভাইয়া তো বাইক নিয়ে এসেছিলেন, তাই না? আপনি যেমনটা বললেন আপনাকে ভালোবাসতে শুরু করেছে, দেখা গেল এই ধাক্কাটা না সইতে পেরে যদি বাইক ওভার স্পিড করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আরে ও এমনটা করবে না, আমার বিশ্বাস আছে। আচ্ছা আপু, তাহলে আমি আসি। এরপর মামুন তমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তার বাসায়। তমা একটা ট্যাক্সি ধরে চলে যায় তার বাসায়, মানে সিয়ামের বাড়ি। এখন বলি, মামুন হচ্ছে তমার বান্ধবীর ছোট ভাই। আজকে তমাকে প্রপোজ করবে এটা তমা আন্দাজও করতে পারেনি। তমা ভেবেছে সিয়াম তার প্রতি দুর্বল হয়ে গেছে, তাও বলছে না। এখন যদি একটু বয়ফ্রেন্ডের নাটক করা হয় তাহলে সিয়াম বলে ফেলবে তার মনের কথা তমাকে। তমা অনেক দিন পর নিজের বাসায় গেছে, তাই সর্বপ্রথম সিয়ামের আম্মুকে ফোন করে বলে, আম্মু কেমন আছো? আর আমি ঠিকমতো পৌঁছে গেছি। ঠিকমতো পৌঁছে গেছিস তো? একদিন পরে ফোন করলি কেন? আসলে অনেক দিন পর মা বাবার সাথে সামনাসামনি কথা বললাম তো, একটু ভুলেই গিয়েছিলাম প্রায়। তুমি কিছু মনে করো না আম্মু। আর সিয়াম কই? ওকে তো ফোন করতে বলেছিলাম, কিন্তু ফোন করলো না তো। ঠিক আছে ঠিক আছে, সিয়াম তো বাসায় থাকে না বেশি, সবসময় ঘুরে বেড়ায়। মাকে নিষেধ করেছিলাম বলেই সত্যটা বলল না। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দেয় তমা। এদিকে সিয়াম এয়ারপোর্টে নেমে একটা হোটেলে ওঠে। তারপর এদিকে সিয়াম এয়ারপোর্ট থেকে সব কিছুর ক্লিয়ারেন্স নিয়ে একটা হোটেলে ওঠে। নিজেকে মানসিকভাবে শক্ত করতে থাকে, সব কিছু বুঝতে থাকে এবং সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করার চেষ্টা করে। ভালোভাবে ফ্রেশ হয়ে রাতের খাবারটা অর্ডার করে বাসায় কল দেয় প্রথমবারের মতো। সিয়ামের মা ফোনটা ধরে বলে, হ্যালো, কে বলছেন? মা, আমি সিয়াম বলছি। এইমাত্র পৌঁছালাম ফ্রেশ হয়ে, তোমাকে কল করলাম। আচ্ছা বাবা, ঠিকমতো পৌঁছেছিস তো? যদি টাকা পয়সা লাগে সাথে সাথে ফোন করবি কিন্তু। আর তমা তোর কথা জিজ্ঞেস করছিল, আমি বলিনি তুই সারপ্রাইজ দিবি কি না। ঠিক করেছো মা, যদি জিজ্ঞেস করে কোন দেশে বা কোন ভার্সিটিতে ভর্তি হয়েছে কোনো কিছু বলবে না, ঠিক আছে? আর টাকা পয়সা লাগবে না, আমার কাছে আছে, তুমি তো জানোই। এভাবেই অনেকক্ষণ যাবৎ কথা বলার পর কলটা রাখলাম। একটু পর খাবার চলে আসে। দাঁড়াতে খাবার খেয়ে সব কিছু কাগজপত্র রেডি করলাম। রাতে ঘুমাতে যাব তখন খুব তমার কথা মনে পড়েছে। এই 2টা বছর কিভাবে একসাথে কাটালাম সমস্ত স্মৃতি মনে পড়তে থাকলো। আমার 2 চোখ দিয়ে অজান্তে নোনা পানি বের হতে থাকলো। সারা রাত আর ঘুমাতে পারলাম না। যতই নিজেকে শক্ত করার চেষ্টা করি কোনো কিছুতেই পারছি না। রাত 3টার সময় একটু ঘুম ঘুম চোখে ভাব আসলো। আমি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এদিকে তমার মনটা খুব খারাপ। বারে বারে সিয়ামের কথা মনে পড়ে। সিয়াম আবার কিছু করে বসলো না তো? তখনই মামুনের বলা কথাগুলো মনে পড়ে। পরক্ষণেই চিন্তা করে, সিয়ামের যদি কিছু হতো তাহলে তো আম্মু আমাকে জানাতোই। এ রাতে আর কোনোভাবেই তমার ঘুম আসে না। তমা ঠিক করে সকালে সকালে চলে যাবে। তমা সকাল সকাল উঠে ব্যাগপত্র গোছাতে শুরু করে। দেখে তমার মা বসে। কি রে, তুই ব্যাগপত্র গুছাচ্ছিস কেন? কোথাও যাবি? মাত্র 2 দিন হলো তুই আসলি। আসলে মা, ভার্সিটিতে একটা কাজ পড়ে গেছে, আবার সেখানে যাওয়া লাগবে। 1 মাস পরে এসে থেকে যাব পুরো 1 সপ্তাহ। বাবা কই এখন? তোর বাবা খাওয়ার টেবিলে বসে আছে, নাস্তা করবে বলে তোর জন্য অপেক্ষা করছে। তমা কোনো মতেই তার বাবা মাকে কিছু বুঝিয়ে তাড়াতাড়ি করে চলে আসে সিয়ামদের বাসায়। এসে সিয়ামের আম্মুকে বলে, আম্মু কেমন আছো? সিয়াম কই? গাধাটাকে ফোন দিলে ফোন পাই না। সিয়ামের আম্মু কোনো কিছুই বলে না, শুধু বলে, তোমার ভাবির কাছ থেকে জেনে নাও। আচ্ছা ঠিক আছে, আমি ভাবির কাছে জিজ্ঞেস করি। তমা চলে যায় ভাবির কাছে। আচ্ছা ভাবি, তোমার দেবরটা কই গেছে বলো তো? আমার দেবরটা লেখাপড়া করার জন্য দেশের বাইরে গেছে। কোন দেশে তোমাকে বলতে না করেছে, তোমাকে সারপ্রাইজ দিত, তাও বলে দিলাম। কিন্তু একটা মানুষ 2 দিনের ভিতরে কিভাবে সব কিছু রেডি করে অন্য দেশে চলে যায়? ভাবি আমার সাথে ফান করো না তো। আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো। তমা আবারও আম্মুর কাছে চলে যায়।
আম্মু ভাবি বললো সিয়াম নাকি অন্য দেশে চলে গেছে পড়াশোনা করার জন্য। তুমি বলার এটা একটা মিথ্যা কথা, আর আমাকে না জানিয়ে কেন চলে গেল? দুদিন আগে তোকে তোদের বাসায় নামিয়ে দিয়ে প্রায় রাত 2টার সময় বাসায় আসে। সকালে খাবার টেবিলে আমাদের কে জানায় সে নাকি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সেখানেই পড়তে চায়। তারপর আর তোর খালু মানা করেনি, আমিও মানা করিনি। সেদিন রাত 10টায় ফ্লাইটে চলে যায় সিয়াম। আচ্ছা, সিয়ামকে কি চিন্তিত লাগছিল বা মন খারাপ করেছিল? হ্যাঁ, আমি সিয়ামের চোখে সেদিন হতাশা, ব্যর্থতা আর অনুশোচনা দেখতে পাচ্ছিলাম। তাই আমি ওকে বলেছিলাম, যাই করো না কেন ভেবে চিন্তে করতে। হঠাৎ পিছন থেকে সিয়ামের আব্বু এই কথাগুলো বলে ওঠে। এই কথা শোনার সাথে সাথেই তমার বুকটা মোচড় দিয়ে ওঠে। ও কি সিয়ামকে হারিয়ে ফেললো? মানুষের কথাগুলোই কি সত্যি হচ্ছে? তমা দৌড়ে সিয়ামের রুমের দরজা বন্ধ করে কান্না করতে থাকে। সিয়ামের বাবা মা একটু অবাক হয়ে যায়। সিয়ামের মা কিছু করার আগে সিয়ামের ভাবি বলে ওঠে, মা, আমি যাচ্ছি তোমার কাছে। আচ্ছা যাও। এদিকে সিয়ামের ঘুম একটু দেরিতেই ভাঙে। সাধারণ দিনের চেয়ে ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 8টা বাজে। তাড়াহুড়ো করে সকালের নাস্তা করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি থেকে ভর্তির কাজ সম্পন্ন করতে করতে দুপুর 1টা বেজে যায়। পাশের হোটেল থেকে খাবার খেয়ে বের হলো সিয়াম। হোটেলের দিকে যাচ্ছে আর ভাবছে, ভর্তি তো হলাম, এখন একটা থাকার ব্যবস্থা করা দরকার। এমন সময় বন্ধু নাহিদের কথা মনে পড়ল। ও বলেছিল ওর কাজিন এই শহরেই থাকে। ফোনটা বের করে ওকে কল দিলাম, রিং হওয়ার সাথে সাথেই ধরলো। হ্যালো নাহিদ, তুই ফ্রি আছিস? আরে তোর সাথে কথা বলতে ফ্রি থাকা লাগবে। বল কি বলবি। কৌশল বিনিময় করে। তারপর আমি বললাম, আমি একটা কারণে অস্ট্রেলিয়াতে আসি, এখানে থাকার কোনো ব্যবস্থা করতে পারিনি। তোর কাজিন না কে যেন থাকে, ওর সাথে কথা বলে একটু থাকার জায়গা ম্যানেজ করে দে না। আচ্ছা, আমি এক্ষুনি দেখছি কি করা যায়। হ্যাঁ, তুই একটু অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে। এই বলে একটা কল দেয় সিয়াম। হোটেলে যাওয়ার পর সিয়ামের ফোনে কল আসে সিয়ামের বন্ধুর। হ্যাঁ বন্ধু, ব্যবস্থা তো একটা করেই ফেলেছি। আচ্ছা বন্ধু, তাহলে কোথায় আসতে হবে? আগে বল তুই কোথায় আছিস, তোর লোকেশনটা দে, আমার কাজিন তোকে যেয়ে নিয়ে আসবে। তারপর আমি আমার লোকেশনটা দিলাম। আচ্ছা, চিন্তা করিস না, বিকালের মধ্যে আমার কাজিন তোকে নিয়ে চলে আসবে। আচ্ছা, তোর কাজিনকে আমি চিনব কিভাবে, কিছু তো বল। আরে আমি তোর নাম্বারটা আমার কাজিনকে দিয়ে রাখছি, আর আমার কাজিনের নাম হচ্ছে তনিশা। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোর এই উপকার কখনো ভুলবো না। আরে হারামজাদা, বন্ধুত্বর নো সরি নো থ্যাঙ্কস। তারপর আবার তুই আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা বন্ধু, পরে কথা বলি, এখন একটু ব্যস্ত। আচ্ছা, যে কোনো সময় কল করিস। তারপর গোসল করে সব কিছু রেডি করে ফেললাম। বিকেলে একটা কল আসলো ফোনে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি তানিশা বলছি। আপনি কি সিয়াম? হ্যাঁ, আমি সিয়াম। আমি আপনার হোটেলের নিচে দাঁড়িয়ে আছি, আপনি তাহলে চলে আসুন। ঠিক আছে, 5 মিনিটে আসছি। তারপর ফোনটা কেটে দিয়ে হোটেল চেক আউট করে নিচে গিয়ে যা দেখতে পেলাম, হোটেল থেকে বেরিয়ে দেখতে পেলাম একটি মেয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে আর কেউ না থাকায় ভাবলাম এটাই হয়তো তানিশা। শিওর হওয়ার জন্য কাছে যেতেই মেয়েটি বলে উঠল, আপনি নাহিদের বন্ধু সিয়াম, তাই তো? হ্যাঁ, আমি সিয়াম। আর আপনি নিশ্চয়ই তানিশা? হ্যাঁ চলুন, গাড়িতে আপনার ব্যাপারে নাহিদ বলছিল আপনার থাকার ব্যবস্থা করে দিতে। কিন্তু আপনি কিসের জন্য আসলেন বাংলাদেশ থেকে এখানে? আমি আসল সত্যটা গোপন করে পড়লাম। আমি এই ভার্সিটিতে ভর্তি হয়েছি এই সাবজেক্টে। আমি কেবলমাত্র ইন্টারে পড়ি, তাই এইসব বিষয়ে অতটা জ্ঞান রাখি না। ও, আমিও তো একই ভার্সিটিতে একই সাবজেক্ট নিয়ে পড়ছি। আমার এখানে বেশি বন্ধু নেই, আপনি আমার বন্ধু হবেন। আচ্ছা তাহলে ফ্রেন্ড। হাত যেহেতু বাড়িয়ে দিয়েছে তাই না করলাম না। আরও খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে করতে যাচ্ছিলাম আমরা, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ, তাই চুপচাপ শুনছি। তানিশা মেয়েটা খুব মিশুক প্রকৃতির। অপরদিকে ভাবি আমার রুমের দরজায় দাঁড়িয়ে তমা আপুকে ডাকছে, কিন্তু তমা আপু দরজা খুলছে না। কিছুক্ষণ ডাকার পর দরজা খুলে দিল তমা আপু। কান্না করে চোখ ফুলেই ফেলেছে। ভাবি জিজ্ঞেস করলো, তোমা, তুমি এভাবে কান্না করছো কেন? আর সিয়াম তো ফিরে আসবে, মাত্র তো কয়টা বছর, এভাবে কেউ কান্না করে? না ভাবি, সিয়াম কখনো আসবে না, সব আমারই দোষ। সিয়ামের ডায়েরিটা দেখিয়ে বলে,
কি হয়েছে তোমার? সবটা খুলে বলো তো। তারপর ক্লাস 8 থেকে শুরু করে এই পর্যন্ত সবটা খুলে বলল ভাবিকে তমা। সবটা শোনার পর ভাবি তমাকে বলে, আমি আগে থেকে আন্দাজ করতে পারছিলাম কিছু একটা, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে ওই অভিনয়টা না করলেও পারতে। আমি কাউকে দোষ দিচ্ছি না, তবে তুমি যখন জানতে পারলে ওর বন্ধুদের থেকে তোমাকে কিছু একটা বলবে বা প্রপোজ করতে চাইছিল, এই মুহূর্তে তো তোমার অভিনয়টা করা ঠিক হয়নি। আমি কি করব ভাবি? ভুল করে ফেলেছি তো। এখন কিভাবে আমি এটা শুধরে নেব? আমার সিয়ামকে এনে দাও না আমার কাছে। ভাবি আরও কিছুক্ষণ বুঝে কান্না থামিয়ে নিতে চলে আসলো কিছু খাবার নিতে। এসে দেখে খালা খালু তোমার মা বাবা আসে। মা বাবা হয়তো ফোন করেছিল। নিচে এসে সালাম দিল ভাবি। তারপর মা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তোমা এভাবে এমন করছো কেন? তারপর ভাবি সবাইকে সবটা খুলে বলল। সবাই সবটা শুনে অবাক। মা তাড়াতাড়ি আমার ফোনে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ পাচ্ছে। বারে ফোন দিচ্ছে, বারে বন্ধ পাচ্ছে। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। সিয়ামের বাবা খোঁজ করার জন্য বেরিয়ে পড়ল। এদিকে সিয়াম আর তানিশা একটা বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে গেল দুইজনেই। একটা মাঝারি সাইজের গাড়ি, এক পাশটা ভাঙা হয়ে গেছে। পাশে একটা মাঝারি সাইজের বাড়ি, এক পাশটা ভাঙা হয়ে গেছে, মানে তানিশাই থাকে, অপর পাশটা খালি ছিল। তানিশাই মালিকের কাছে বলে সিয়ামকে ভাড়া দিয়ে দিয়েছে। সব কিছু বাড়ির ভিতরে নিয়ে গুছিয়ে নিলাম। তানিশা আমার সাথে হেল্প করলো। একটু পর একটা গাড়ি আসলো। তানিশা বলল এটা বাড়ির মালিক। আমি সব কিছু রেখে এগিয়ে গেলাম একটি মধ্যবয়স্ক মহিলা। তারপর তানিশা আমার সাথে পরিচয় করে দিল বাড়িওয়ালার। তারপর বাড়িওয়ালার সাথে কিছুক্ষণ কথা বলে বাড়ির সব কিছু জেনে এবং অগ্রিম 1 মাসের ভাড়া নিয়ে বাড়িওয়ালা চলে গেল। তারপর আমি আমার রুমে চলে আসলাম। রুমে আসার আগে তানিশাকে একটা ধন্যবাদ দিলাম। তানিশা, আপনাকে ধন্যবাদ সব কিছু ম্যানেজ করে দেওয়ার জন্য। আরে আমাকে আপনি করে বলছো কেন? আমরা না বন্ধু হলাম, বন্ধুত্বে নো সরি নো থ্যাঙ্কস। আর তুই করে বললে খুশি হব। আচ্ছা ঠিক আছে, তুইও তুই করে বলবি তাহলে। ঠিক আছে। তারপর আমি রুমে গিয়ে গোসল করে নিলাম। রাত হয়ে যাওয়ায় রেডি হয়ে বাইরে আসলাম খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে 1 প্যাকেট সিগারেট নিলাম। বাসায় যেতে যেতে রাত হলো 10টার মতো। দেখলাম তানিশা হয়তো ঘুমিয়ে পড়েছে, কারণ তার অংশের লাইনগুলো সব নিভানো। রুমে গিয়ে সব কিছু রেখে ডায়েরিটা খুঁজতেছিলাম। অনেকক্ষণ যাবৎ খোঁজার পরে পাচ্ছিলাম না। হয়তো হোটেলে নয় বাড়িতে রেখে এসেছি। আর একটু হতাশ হয়ে মোবাইলটা নিয়ে চলে গেলাম বাড়ির পেছনে দোলনা আছে ওইখানে। দোলনায় বসে সিগারেট জ্বালিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবতে থাকলাম। যখন আমি এই প্রেম ভালোবাসা থেকে বিরত থাকতে চেয়েছিলাম, তখন আমাকে কাছে টেনে নিলে। যখন আমি সব কিছু ভেঙে সব কিছু ভুলে যে ভালোবাসি বলতে চেয়েছিলাম, তখন তুমি আমায় দূরে সরিয়ে দিলে। আমি কি খুব বেশি দেরি করেছিলাম? ভালো যখন বাঁচতে তখন আর একটু অপেক্ষা করলে কি হতো? আমি হয়তো আর কোনোদিনও দেশে যেতে পারবো না, আর গেলেও আবার নিজের এলাকায় হয়তো যেতে পারবো না, আর ওই মুখটা দেখে হয়তো কষ্ট সহ্য করতেও পারবো না। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ আসলো, রাতে কোথায় গিয়েছিলি? আর এত রাতে এখানে বসে কি করছিস? আমি তোর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, গিয়ে দেখি তোর রুমে তালা দেওয়া। আরে কিছু না, ভালো লাগছিল না তাই এখানে বসে আছি। সবই বুঝলাম, তুই রান্না করছিস কেন? আমাকে বলতে পারিস। পাশে বসতে বসতে বলল তানিশা। আমি চোখে হাত দিয়ে দেখি আসলেই পানি পড়ে গাল ভিজে গেঞ্জি পর্যন্ত চলে আসে। আরে তেমন কিছু নাই, পরে এক সময় বলবো নি। দুপুর থেকে তোকে আমার কাছে অদ্ভুত লাগছে। কোনো কিছু তো লুকাচ্ছিস আমার কাছে থেকে। আর নয়, তুই আমাকে এখনো বন্ধু হিসেবে মেনেই নিতে পারিসনি। আসলে তেমন কিছু না, কালকে বলবো তোকে ভার্সিটিতে গিয়ে, প্রমিস। এখন আমার ঘুম পাচ্ছে। প্রমিস, কিন্তু কাল বলতেই হবে। তোর কি কোনো কারণে মন খারাপ? আর এখানে আসলি বা কেন, দেশে এত ভালো ভালো ভার্সিটি রেখে? আচ্ছা ঠিক আছে। তারপর দুজনে যা যা রুমে এসে শুয়ে পড়লাম। এই পুরো বাড়িতে আমি আর তানিশাই থাকি। কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তাই ঘুমিয়ে পড়লাম। এদিকে সিয়ামের কোনো খোঁজ খবর না পেয়ে সিয়ামের বাবা হতাশ হয়ে বাসায় ফিরলেন। সিয়ামের মা, খালা, খালু, ভাবি আর তমা জিজ্ঞেস করলেন কোনো খোঁজ খবর পেয়েছে কিনা। না, কোনো খোঁজ পেলাম না ছেলেটার। সবাই চুপ করে গেল।
তমা কান্না করতে থাকলো। হঠাৎ সিয়ামের মায়ের কিছু মনে পড়লো। সিয়ামের বন্ধুদের কাছে গিয়ে খোঁজ দিলে কেমন হয়? সবাই মিলে সিয়ামের বন্ধুদের কাছে খবর নিতে বেরিয়ে পড়ে। দুর্ভাগ্যের বিষয় হয়েছে নাহিদ একটু বাইরে কাজে গেছে। এর ফলে নাহিদের কাছে জিজ্ঞেস করতে পারে না সিয়ামের বাবা মা। সবাই একের পর এক সিয়ামকে কল করে যাচ্ছে। একটু পর তমা বলল, আমি একটু হাসি, রুম থেকে আমার ভালো লাগছে না। আচ্ছা যাও তাহলে। এই বলে তমা চলে গেল রুমে। একটু পর সবাই ফিরল বাসায়। সিয়ামের ভাই সিফাত বলে, আর কোনো খোঁজ পেলাম না, কোন ভার্সিটিতে ভর্তি হয়েছে তাও জানি না। আচ্ছা তমা কোথায়? তমা তো রুমে গেল, ওর নাকি ভালো লাগছে না। ও, ওকে কিছু খাবার খাও আর বলো চিন্তা না করতে, আমরা সিয়ামকে খুঁজে বের করে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। তারপর ভাবি বলল, মা বাবা, খালা খালু, আপনারাও কিছু খেয়ে নেন, আমি তোমাকে কিছু খাবার দিয়ে আসি। না, আমরা এখন কিছু খেতে পারবো না, ভালো লাগছে না। তারপর ভাবি সবাইকে জোর করে খাবার খাওয়ালেন এবং সবার কথাই নিজেও খেলেন। তারপর কিছু খাবার নিয়ে তমার রুমে গেল। গিয়ে দেখলো তমা ফ্লোরে পড়ে আছে, হাতে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। ভাবি সাথে সাথে গিয়ে হাত চেপে ধরল এবং সবাইকে ডাকলো। সবাই এসে তমাকে হাসপাতালে নিয়ে গেল। এদিকে সিয়াম সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে আসে। এসে মায়ের কথা মনে পড়ল, তাই ফোনটা খোঁজা শুরু করলো। টেবিলের উপর পেয়েও গেল, ফোনটা বন্ধ, তাই চার্জে দিয়ে ল্যাপটপটা নিয়ে বসে পড়ল সেই অর্ডারটা কমপ্লিট করার জন্য, যেটা সে পেয়েছিল বাংলাদেশে থাকতে। অবশ্য জানেন আপনারা, সিয়াম ফ্রিল্যান্সিংয়ের নতুন আর একটা বড় কাজও পেয়ে যায় সেই কাজটা কমপ্লিট করতে বসে। কিছুটা কাজ করে সময় হয়ে যায় ভার্সিটি যাবার। সব কিছু গোছাতে লাগলো, ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বের হবে। একটু পর দরজায় নক করলো কেউ। আমি উঠে দেখতে পাই তানিশা হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আরে তানিশা, তুই আয়, ভেতরে আয়। এই নে, তোর জন্য খাবার নিয়ে আসলাম। আর ভার্সিটিতে যাবি না? হ্যাঁ, ভার্সিটিতে যাব। তুই কষ্ট করে খাবার নিয়ে আসতে গেলি কেন? রাস্তায় রেস্টুরেন্টে করে নিতাম। আর একটা কথা। কি কথা বল? খাবার খাচ্ছি আর বললাম। বলছিলাম, আমরা তো একসাথেই থাকি এখন। তুই রেস্টুরেন্ট থেকে খেতে গেলে অনেক প্যারা। আমি বলছিলাম দুজনের একসাথে বাজার করব। আমি না হয় রান্না করে দিলাম। ঠিক আছে, তা করা যায়, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বাজারের সব টাকা আমি দেব। না, এটা হবে না। প্রথমে তানিশা নামালো, পরে অনেক জোরাজোরির ফলে আমার 80% আর তানিশার 20% এই ভাগে মানে। খাওয়া দাওয়া শেষ করে ফোনটা চার্জে থেকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটি খুব একটা দূরে না হওয়ায় দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার সময় ফোনটা অন করলাম। ফোন অন করেই তো আমি অবাক হয়ে গেলাম। 99+ কল, বাবা, মা, ভাইয়া আর তমার ফোন থেকে। আমি আর দেরি না করে মাকে একটা কল করলাম, কিন্তু কল ধরলো না। তাই একটা মেসেজে সব কিছু ক্লিয়ার করে ফোনটা অফ করে রাখলাম। ভার্সিটির সময় হয়ে যাওয়ায় আমি ভার্সিটিতে চলে গেলাম। তানিশা বলল, চল, তোকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা চল। তারপর আমরা ভার্সিটির ভেতরে বাগানের পাশে একটা বেঞ্চ পাশে গেলাম। সেখানে গিয়ে দেখলাম দুজন ছেলে দুজন মেয়ে বসে আছে। কাছে যেতেই তারা বলে উঠল, কি রে, তোরা কেমন আছিস? এই তো ভালো। তাই দুদিন আসলি না কেন? তোর সাথে কে এটা? আচ্ছা, তোরা পরিচিত হ। এই হচ্ছে আমাদের নতুন বন্ধু, আর সিয়াম, এরা হচ্ছে আমার বন্ধু। একে একে সবাই হাত বাড়িয়ে পরিচিত হতে লাগলো। হ্যালো, আমি মৌশিক। হ্যালো, আমি তন্নি। হ্যালো, আমি সুমা। হ্যালো, আমি লাবিব। হাই, আমি সিয়াম। আমাদের সাথে বন্ধুত্ব করতে হলে একটা সত্য মানতে হবে, সেটা হচ্ছে তুই করে বলতে হবে। যদি রাজি থাকিস তাহলেই হবে। আচ্ছা, আমি রাজি। সবার সাথে পরিচয় হয়ে ক্লাসরুমে চলে গেলাম। ক্লাস শেষ করে ভার্সিটির ক্যান্টিনে সবাই মিলে আড্ডা দিলাম। তানিশা বলল, তো গাইস, অনেকক্ষণ দেরি হয়ে গেল, আমাদের একটু বাজার করতে হবে এই মাসের। আমরা একটু বেরোচ্ছি, তোরা আড্ডা দে। আচ্ছা, তোরা কি এক বাসাতেই থাকিস নাকি? হ্যাঁ, আমি যে বাসায় থাকতাম এক সাইডে,
তার অপোজিট সাইডে সিয়াম থাকে। আচ্ছা তাহলে যা, আমরা কিছুক্ষণ পরে যাব। তারপর আমরা দুজন বাসায় চলে আসলাম। ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে তানিশার আর আমি বাজারে চলে গেলাম কথা মতো। এদিকে সবাই অপেক্ষা করছে ওটির সামনে। একটু পর ডাক্তার বেরোলো। খালু আর বাবা ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার, তমা কেমন আছে? ওর কোনো ক্ষতি হয়নি তো? দেখুন, আপনারা সঠিক সময় নিয়ে এসেছেন, তাই বেঁচে গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। একটু পর বেডে দেওয়া হবে, কথা বলতে পারবেন 2-3 ঘন্টা পর। এখন ঘুমাচ্ছে। ধন্যবাদ ডক্টর। একটু পর তমাকে বেডে দেওয়া হলো। সবাই অপেক্ষা করছে তমার ঘুম ভাঙার। 2 ঘন্টা পর তমার ঘুম ভাঙলো। সবাই কেবিনে প্রবেশ করলো। তমা কেমন আছিস? আমাকে কেন বাঁচালে তোমরা? আমি মরে যেতাম। পুরো কথা বলতে দিল না সিয়ামের মা। তুই এটা কি বলছিস তমার? আমার ছেলের বউকে আমি থাকতে কিছু হতে দেব? এটা কিভাবে সম্ভব? আমি সিএমকে চাই, সিএমকে ছাড়া বাঁচতে পারবো না, সিএমকে এনে দাও। এই বলে কাঁদতে থাকলো। তমা একে একে সবাই দেখা করলো। তমার বাবা বলছে, আমি দেখে আসি তোমাকে রিলিজ দিবে নাকি আজকে। আচ্ছা। তমার বাবার একটু পর একটা কাগজ নিয়ে চলে আসলো। ডাক্তার বলল নিয়ে যেতে পারবো আজকে, তবে বেশি টেনশন করতে নিষেধ করলো আর ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলল। তারপর তমাকে নিয়ে বাসায় চলে আসলো সবাই। এসে দেখে সিয়ামের মার ফোনে সিয়ামের একটা কল এসেছিল, সাথে একটা মেসেজও আছে। এটা দেখার পর তমা তো অনেক খুশি। আমার পড়ো তো একটু কি মেসেজ দিয়েছে, না হয় আমার কাছে দাও। তারপর তমা নিজে মেসেজটা পড়া শুরু করে। মেসেজটা পড়ে কান্না শুরু করে আর বলতে থাকে, আমার জন্যই সব হয়েছে, কেন যে আমি নাটকটা করতে চেয়েছিলাম। আরে কি হয়েছে বলবি তো, কান্না করো না মা। তারপর সিয়ামের ভাই মোবাইলটা নিয়ে মেসেজটা পড়া শুরু করে। মেসেজটা ছিল এরকম, মা বাবা, আশা করি সবাই ভালো আছো। আমাকে এত ফোন করো না এবং আমাকে খোঁজার চেষ্টাও করো না। আমি চোখের সামনে নিজের ভালোবাসার বিয়ে দেখতে পারবো না, তাই আমি চলে আসলাম অনেক দূর। আমি তমা আপুকে ভালোবেসেছিলাম, কিন্তু বলতে বড্ড দেরি হয়ে গিয়েছিল, তাই পেলাম না। কিন্তু চোখের সামনে নিজের ভালোবাসার বিয়েটা দেখতে পারবো না, তাই চলে আসলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো। যদি কপালে থাকে অবশ্যই তোমাদের কাছে ফিরে আসবো। সবাই মেসেজটা পড়ে চুপ হয়ে গেল। আর তমা আপু কান্না করতে থাকলো। সবাই তমাকে শান্ত করতে থাকলো। এদিকে বাজারে এমন একটা কাহিনী হবে ভাবতে পারেনি। তানিশা আর আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে সব বাজার সদাই করার পর অসাবধানতা বশত তানিশা পড়ে যায়। আহ ও মারে! আরে কি হলো তোর? একটু দেখে চলতে পারিস না? ও, এখন কথা না বললে একটু উঠা না ধরে। তারপর তানিশাকে ধরে উঠিয়ে ট্যাক্সি পর্যন্ত নিয়ে আসলাম। তারপর দুজনে বাসায় চলে আসলাম। একটু পর আমি কিছু একটা ভেবে ওর দরজায় টোকা দিলাম। একটু পর দরজা খুলে দিল। ফ্রেশ হচ্ছিলাম, তাই দরজা খুলতে একটু দেরি হয়ে গেল। আরে সমস্যা না, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করার জন্য আসলাম। আচ্ছা হ্যাঁ বল, কি বলবি? দুজনের রান্না কি একসাথে করবি নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা করব কেন আজব? একটু পর তোকে আমি ডেকে দিচ্ছি রান্না হলে। আচ্ছা, আমি ভাবলাম আলাদা আলাদা রান্না করবে। আমি যাচ্ছি, পড়তে বসবো। যে আমি ঘুরে আমার রুমের দিকে আসে যাব, অমনি ডাক পড়ল। এই সিয়াম শোন। হ্যাঁ বল, কি বলবে? তুই একটা আমাকে সবজিগুলো কেটে দে না। এটা তো পারবি, আমার পরগুলো রয়েছে, দুজনে একসাথে পড়া শুরু করি। আচ্ছা দে, সবজিগুলো কেটে দিয়েছি। ভাবির কত সবজি কেটে দিয়েছি। আচ্ছা তুই তো বলছিলি আজকে ভার্সিটিতে তুই বলবি তোর কি হয়েছে, কিন্তু আজ তো বললি না। ভুলে গিয়েছিলাম, যা রাতে পড়ার পর অবশ্যই তোকে বলবো। মানলাম, এবার কিন্তু কথা ঘোরানো যাবে না। তারপর সবজিগুলো কেটে দিয়ে আমি একটু বাইরে আসলাম। এসে আমার মানিব্যাগের পকেট থেকে অন্য একটা সিম বের করে এই সিমটা ফেলে দিলাম। সিমটা ফেলে দেওয়ার আগে সকল কন্ট্যাক্ট নাম্বার এই সিমে নিয়ে নিলাম। তারপর আমি আমার রুমে এসে ল্যাপটপের কাজগুলো করতে লাগলাম। রাত 8টায় তানিশা ডাক দিল, তাই কাজ বন্ধ করে চলে গেলাম। আর মাত্র 1 ঘন্টার মতো কাজ করলেই কাজটা কমপ্লিট। অনেকগুলো টাকা পাওয়া যাবে, তাও যা আমাকে এই দেশে চলতে সাহায্য করবে। তারপর দুজনে খাওয়া দাওয়া করে যে যার মতো পড়তে বসলাম। যেহেতু অনেক ক্ষুধা পেয়েছে দুজনেরই, তাই এখনই খেলাম। এইদিকে সবাই মিলে তমাকে কোনো মতে শান্ত করে।
এবং সিয়ামের খোঁজ করতে থাকে। এভাবেই কেটে যায় একদিন। হঠাৎ করে সিয়ামের সেই বন্ধু নাহিদ ফিরে আসে কাজে থেকে। সিয়ামের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সিয়ামের ভাই তাকে ডাক দেয়। এই তুমি নাহিদ না? এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে। জি ভাইয়া, বলুন কি কথা। এইখানে না, বাড়ির ভেতরে চলো। তারপর নাহিদকে নিয়ে সিফাত বাড়ির ভিতরে চলে যায়। গিয়ে দেখে সবাই বসে আছে চিন্তিত অবস্থায়। নাহিদ জিজ্ঞেস করে, আন্টি আঙ্কেল আপনার এত চিন্তিত কেন? কি কোনো কিছু কি হয়েছে? বাবা, সিয়াম কি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সবাই চিন্তিত। তুমি কি সিয়ামের সম্পর্কে কিছু জানো? কোথায় থাকতে পারে? বাসায় বলে গিয়েছিল কোনো ভার্সিটিতে নাকি চান্স পেয়েছে, তাই অন্য দেশে চলে যাচ্ছে। আরে আন্টি আঙ্কেল, আপনারা টেনশন কইরেন না, আমি জানি সিয়াম কোথায় আছে। আপনারা টেনশন কইরেন না। কোথায় আছে সিয়াম? বলো না বাবা, এদিকে নয়তো তোমাকে আর তোমার আন্টিকে সামলাতে পারা যাচ্ছে না। কেন আঙ্কেল, সবটা খুলে বলেন তো। তারপর বাবা সবটা খুলে পড়ল। সবটা শুনে নাহিদ বলল, আঙ্কেল, আমি এখনই নাম্বারটা দিতে পারতাম, কিন্তু বাসে আমার ফোনটা হারিয়ে যাওয়ায় এখন দিতে পারছি না। তবে সবটা শোনার পর আমি আজকেই সিম কার্ডটা ওঠানোর ব্যবস্থা করছি। কালকে সকালের মধ্যেই সিয়ামের কাছেই থাকে আমার এক কাজিন, তার কাছে ফোন করে সবটা জানবো। ঠিক আছে বাবা। আচ্ছা আঙ্কেল, আমি এখন আসি। আচ্ছা, তবে বিষয়টা একটু সিরিয়াস, তাই তাড়াতাড়ি করো। আচ্ছা। এই বলে নাহিদ চলে গেল। আর বাসার সবাই একটু আশার আলো দেখতে পেল। এদিকে দুজনে 11টা নাগাদ পড়া শেষ হলো। পড়া শেষ করে একটু বাইরে বের হতে যাব সিগারেটের জন্য, তখনই তানিশার ডাক। ওই সিয়াম, কই যাস? এখানে কিছুই চিনস না তুই? আমি যাই তোর সাথে? না না না, দরকার হবে না, আমি কোথাও যাচ্ছি না, এখানেই। এখানে? আচ্ছা, আমি পেছনের দোলনায় অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে। একটু পর আমি গিয়ে বসলাম তানিশার পাশে। আমার টপিকটা মনে আছে, কিন্তু আমি এখন বলতে চাচ্ছি না। এদিকে ওদিকে অন্য টপিকে দুজনে কথা বলছি। হঠাৎ করে তানিশা বলে উঠল, তোর সাথে আর কথাই নাই। তোর আবার কি হলো? কি বলতে চাই ছিলি মনে আছে? যদি না বলিস তোর সাথে কথা নেই। আচ্ছা, তুই এই কথাগুলো শোনার জন্য এত উতলা কেন হচ্ছিস? আমার কোন জিনিসে কৌতূহল অনুভব করলে সেটা না জানা পর্যন্ত ভালো লাগে না, বল না। আচ্ছা শোন, আমি আস্তে আস্তে সব কথা শুরু করলাম, বলছি আর সিগারেট জ্বালিয়ে টানছি। কখন যে দু চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে খেয়ালে নেই। আপনারা জানেনই তো, তাই আর বিস্তারিত বললাম না। সব কিছু বলা শেষে তানিশার দিকে তাকিয়ে দেখি ওর চোখেও পানি। তারপর আমি বললাম, তুই কান্না করছিস কেন? তোর কি হয়েছে? ও কখন যে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে খেয়ালই করিনি। আচ্ছা, তুই এতটা কষ্ট নিয়ে কেমন করে এত হাসি খুশি থাকতে পারিস? পরিস্থিতি আমাকে শিখিয়েছে এভাবে থাকতে। তোকে একটা কথা বলি, কথাটা রাখবি দয়া করে? অবশ্যই রাখবো, বল কি কথা। আমি যে তোর সাথে এখানে আছি এটা যেন নাই তো জানতে না পারে। আমি চাই না আমার পরিবার আমার সম্পর্কে জানুক। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর বাবা মাকে কষ্ট দেওয়া ঠিক হবে? বাবা মা কষ্ট পাবে না। আমার শূন্যতা পূরণ করতে আমার বড় ভাই আছে ওখানে। তারপর দুজনে যার যার রুমে চলে গেলাম। রাত 1টা বাজতে চললো, তাই আমি ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু বারবার তো আমার চেহারা সামনে ভেসে আসছে। ঘুমাতে না পেরে ল্যাপটপে কাজটা কমপ্লিট করেছি। 1 ঘন্টার কাজ আধা ঘন্টা শেষ হয়ে গেছে। আর একবার ভালোভাবে চেক করলাম কাজটা, তারপর দিয়ে দিলাম সেন্ড করে ক্লায়েন্টের কাছে। সাথে সাথে মেসেজ আসলো আমার ফোনে, আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। তারপর আবার ঘুমানোর চেষ্টা করলাম। সকালে উঠে ফজরের নামাজ পড়ে সব কিছু সেরে দুজনে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে পরের দিন নাহিদ সিম কার্ডটা উঠিয়ে তানিশার নাম্বার নিয়ে সোজা সিয়ামের বাসায় চলে যায়। তারপর সবাই নাহিদের কাছ থেকে নাম্বার নিয়ে কল করলো। ওপাশ থেকে এমন কিছু বলল, নাহিদের কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করলো। তানিশা ফোন ধরে বলল, হ্যালো, কি নাহিদ নাকি? হ্যাঁ, আমি তবে একটু সমস্যায় পড়ে ফোন করলাম তোকে। ওই যে সিয়াম আছে না, কোনো একটা কারণবশত ওর পরিবারের সাথে রাগ করে চলে যায় অন্য কিছু পড়ালেখা করার জন্য। তোকে বলেছিলাম তো, ওর পরিবার ওর সম্পর্কে জানতে চায়, ওকে ফিরিয়ে আনবে। তুই বলতে পারবি ও কোথায়? ও, তোর বন্ধু সিয়ামের কথা বলছিস? আরে ওকে যখন আমি সাহায্য করতে চাইলাম
তখন ও না করে দিল, তাই আমি চলে আসলাম। আমি জানি না ও কোথায়। তানিশা মিথ্যা বলল, কারণ সিয়াম বারণ করেছে। ও আচ্ছা, তোকে তাহলে পরে ফোন করি। আচ্ছা। এইগুলো ফোনটা কেটে দিল নাহিদ। যেহেতু কলটা লাউড স্পিকারে ছিল, সে তো সবাই শুনতে পায় কথোপকথন, তাই এক প্রকার ভেঙে পড়ে। তমা চলে যায় নিজের রুমে, পিছন পিছন ভাবি আর মাও যায় তমার রুমে। গিয়ে দেখে তমা বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। তখন মা তমার কাছে গিয়ে বলে, মা কান্না করিস না, সিয়ামকে যদি সত্যি সত্যি ভালোবাসি একদিন না একদিন তোর কাছে ফিরে আসবেই। তুই শান্ত হ মা। আমি শান্ত হব তখনই যখন তোমরা কথা দিবে যে আমি বাসায় থাকবো সারা জীবন। আর এখানে কথা দেওয়ার কি আছে? তুই সারা জীবনই থাকবি আমাদের সাথেই। তোর বাবা মার সাথে কথা হয়েছে, তারা রাজি। এরপর তমা শান্ত হয়। তমার বাবা মা চলে যায়। তমা সিয়ামদের বাসায় থাকে এখন। এদিকে ভার্সিটি থেকে আসার সময় সিয়াম তানিশাকে বলল, এই তানিশা, চল আজকে মার্কেটে যাই, আমার সব কিছু পুরনো হয়ে গেছে। আচ্ছা যাবো, এক শর্তে, আমাকেও মার্কেট করে দিতে হবে। এটা আমি এমনিও দিতাম, এখন তুই চল তো। তারপর দুজনে চলে গেলাম মার্কেটে। প্রথমে চলে গেলাম লেডিস কর্নারে, তারপর তানিশাকে বললাম, পছন্দ কর, তোর কি পছন্দ সেটাই তুই পাবি। আরে আমি তোর সাথে মজা করছিলাম তখন, তুই তো দেখছিস সিরিয়াস হয়ে গেলি। আমার কিছু লাগবে না, চল ওই সাইডে। তুই যদি কোনো কিছু না নিস তাহলে বুঝবো তুই আমাকে মন থেকে বন্ধু হিসাবে মেনে নিতে পারিস নাই। ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? আচ্ছা চল। তারপর তানিশা আর আমি আমাদের প্রয়োজনের শপিং শেষ করলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেলাম। দুজনে খাচ্ছে। আমি বললাম, দুপুরে খাবার খেতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 3টা বাজে। রাতে আর রান্না করতে হবে না, এখান থেকেই কিছু নিয়ে যাব। আচ্ছা নিয়ে যাস। একটা কথা বলতো, তুই এত টাকা পয়সা খরচ করছিস, তোর তো চলতে অসুবিধা হবে। আরে না, আমার চলতে কোনো অসুবিধা হবে না, সারা মাস কাজ আছে আমার। তুই কি কাজ করিস দেখি না তো। দেখবি কেমন করে, আমি তো ফ্রিল্যান্সিং করি, সবে শুরু করেছিলাম আর এই দেশে চলে আসলাম। আচ্ছা চল, অনেকটা বেলা হয়ে গেল, বাসায় যাই। রেস্টুরেন্টের বিলটা দিয়ে দুজনে মিলে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আমাদের অনার্সের ফাইনাল এক্সামের দিন চলে আসতে লাগলো। হ্যাঁ, ঠিক ধরেছেন, কেটে গেছে প্রায় 4 বছরের ওপরে। এই 4 বছরে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমি ভুলতে পেরেছি তমা নামের অতীতকে, যে আমাকে ভুলে অন্যের হয়ে যেতে পারে। আমি কেন তাকে ভুলতে পারবো না? তবে মনের মাঝে এখন আর কোথাও না কোথাও তমা নামটা রয়েই গেছে। ভার্সিটির ফাইনাল এক্সাম, তাই বন্ধুদের সবাইকে একসাথে ডাকলাম। বলে রাখা ভালো, তানিশা আর আমি এখন আর এক বাসাতে থাকি না। 2 বছর আগে তানিশার বাবা মা চলে আসে দেশে, তারপর থেকে তানিশা তাদের সাথেই থাকে। আর এক্সামের পরে তানিশার বিয়েও ঠিক হয়ে আছে আমাদেরই বন্ধু মুশফিকের সাথে। 2 বছর আগে যখন তানিশার বাবা মা আসে এদেশে, তখন মুশফিক তার বাবা মাকে তানিশার বাবা মার কাছে পাঠায় বিয়ের প্রস্তাব নিয়ে। তারপর যখন সব কিছু ফাইনাল হয়, তখন তারা দুজন প্রেম করতে শুরু করে। আপাতত এইটুকুই জানুন, সাথে থাকুন, আরও কিছু জানতে পারবেন। সবাই আসতে দেরি হচ্ছে। এদিকে কল করলাম গ্রুপ কল। হেই, তোরা কোথায় আছিস? আমি কতক্ষণ ধরে বসে আছি, তাড়াতাড়ি আয়। আরে এই তো, আমাদের আসতে 5 মিনিট লাগবে। তোরা কখন আসিস? সোমা, তন্নি, আমরা সবাই একসাথে আছি, বড় জোর 10 মিনিট লাগবে, তোরা ওয়েট কর। আচ্ছা আয়, তাড়াতাড়ি আসিস, সব কিছু ক্যান্সেল। না, আমরা আসছি। একটু পর সবাই আসলো, সবাই কৌশল বিনিময় করলাম। এক্সাম তো এসে গেল। এক্সামের পর তোদের কি প্ল্যান বলতো? এক্সামের পর আমরা বিয়ে করে বাংলাদেশে চলে যেতে চাচ্ছি, বাবা মা চলে যাবে তাই। আমরাও বাংলাদেশে যাব, তবে কিছুদিন থেকে চলে আসব, কারণ বাবা মা এদেশেই। আরে দেশে আমাদের বিজনেস সামলাতে হবে। তোরা তো জানিস আমাদের বাবা মা পার্টনার এই বিজনেসটাই, তাই আমাদের এই দেশেই আবার আসতে হবে। তুই কি করবি সিয়াম? সব রাগ অভিমান ভুলে দেশে ফিরে চল না আমাদের সাথে। আরে ভাই, আমি এখনও কিছু ভাবি নাই। তাছাড়া দেশে ফিরেই বা কী করবো? আমার জন্য তো আর কেউ অপেক্ষা করেনি, তাই চলে আসছি এই দেশে। দেশে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আচ্ছা বাদ দে এসব, আমরা কি যেন করতেছিলাম, সেটাই করি চল। তারপরে আমরা সবাই মিলে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরলাম, অনেক আনন্দ করলাম।
ভার্সিটিতে প্রথম প্রথম যখন আসছিলাম সেই সময়কার মতো এভাবে আরও চলে গেল 6 মাস। এই 6 মাসে বন্ধুরা অনেকভাবে বুঝিয়েছে আমাকে দেশে নিয়ে যাওয়ার জন্য। পরীক্ষা শেষ, আমি শুধু রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের রেজাল্টের দিন আজকে সবাই মিলে ভার্সিটিতে উপস্থিত। প্রিন্সিপাল স্যার এবং অন্য স্যারেরা তাদের মূল্যবান উপদেশগুলো আমাদের দিলেন। তার কিছুক্ষণ পর দুপুরবেলা আমাদের রেজাল্ট দেওয়া হলো। আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো রেজাল্ট করলাম। সেদিন আমরা সকলেই অনেক আনন্দের সহিত পার করলাম। অনেক খুশি সবাই ফোন করে যার আত্মীয়র কাছে মানুষদের কাছে জানাচ্ছে। আমি মনমরা হয়ে একপাশে বসে আছি। একটু পর সবাই এসে বলল, আমরা সকলেই তো ভালো নাম্বার পেয়ে পাস করলাম, A+। তুই খুশি না? এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট। আমি চুপ। ও, বুঝতে পেরেছি। তারপর সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চল দেশে যাই, সবাই অনেক খুশি হবে। তাছাড়া তোর সকল পরীক্ষার রেজাল্টই অনেক ভালো, তুই ভালো একটা চাকরি করতে পারবি। খালি এদেশে না থেকে বাংলাদেশে চলে যাই। সবাই বিভিন্নভাবে আমাকে বোঝাচ্ছিল। শেষ পর্যন্ত আমি হার মানলাম সবার কাছে। আচ্ছা, আমি যাব বাংলাদেশে, তবে তবে কি বল? আমি নিজের বাসায় যাব না। আমার কিছু টাকা আছে, বাংলাদেশি একটা কিছু করতে চাই। বিজনেস বলতে পারিস। আচ্ছা ঠিক আছে, চল। তারপর সবাই মিলে দিনটা ঠিক করলাম। সামনের মাসে 1 তারিখে চলে যাব বাংলাদেশ। তাই যে যার মতো গোছাতে লাগলাম সব কিছু। দেখতে দেখতে 1 তারিখ চলে আসলো। সবাই মিলে এয়ারপোর্টে যাচ্ছিলাম। তখনই আঙ্কেল আন্টির সাথে দেখা। তানিশার বাবা মা তারাও যাবেন বাংলাদেশে, কিন্তু আমাদের সাথে যাবেন এটা জানতাম না। আমি বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমিও যাবে বাংলাদেশে? হ্যাঁ আঙ্কেল, সবাই যেহেতু বললো আর মানা করতে পারলাম না। তা আপনারাও যাচ্ছেন আমাদের সাথে? না, আমরা আরেক সপ্তাহ পরে যাব, এখান থেকে বিয়ের সমস্ত কিছু কেনাকাটা করে। আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু বাবা বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। তোমার বাসায় না গেলে তাতে জোর করব না, তোমার কিন্তু থাকতেই হবে। আচ্ছা আঙ্কেল আন্টি, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, আমি অবশ্যই থাকবো। তখনই তানিশা, লাবিব, মুশফিক, সোমা, তন্নি সবাই চলে আসলো। সবাই আঙ্কেল আন্টির সাথে কথা বলে এয়ারপোর্টের ভিতরে চলে গেলাম। সব কিছু কমপ্লিট করে প্লেনে উঠে গেলাম। প্রায় 12 ঘন্টা পর বাংলাদেশে পৌঁছালাম। সবাই সব কিছু কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি নাহিদ দাঁড়িয়ে রয়েছে। আমি গিয়ে নাহিদকে জড়িয়ে ধরলাম। বন্ধু, কেমন আছিস? তোর সাথে কথা নাই, তুই যা। হ্যাঁ, তুই অন্য কারোর সাথে রাগ করে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করেছিলি কেন? বন্ধু সরি, তুই অন্তত বোঝার চেষ্টা কর। আচ্ছা, যা তনিশার কাছ থেকে সবটা শুনেছি, তাই তো তোকে বললাম না এবার। ধন্যবাদ বন্ধু। তারপর সবাই মিলে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে ডিনার করলাম, যেহেতু রাত হয়ে গেছে বাংলাদেশে আসতে আসতে। তারপর বের হয়ে আমি বললাম সবাইকে, আচ্ছা গাইস, আমি তাহলে যাচ্ছি, তোরা তাহলে যা। কই যাবি তুই একা এভাবে? একটা হোটেলে উঠবো গিয়ে। কোন হোটেলে? ওটা হচ্ছে না, তুই আমাদের বাসায় যাবি। তোরা তো জানিস তোদের বাসা থেকে আমাদের বাসা কতটা কাছে। আমি তোদের বাসায় গেলে ওরা জেনে যাবে, আর আমি সেটা চাই না। আচ্ছা তাহলে তুই আমার সাথে আই, আমাদের জন্য একসাথে আমাদের বাসায় থাকবো, ঠিক আছে? আচ্ছা, তা যাওয়া যেতেই পারে, কিন্তু কোনো কিন্তু না, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, তবে আমি 1 সপ্তাহ থাকতে পারবো। তারপর আমি আবার ঢাকায় ফিরে আসব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর রাবিব রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে, আর বাকিরা সবাই গেল টাঙ্গাইল, যেহেতু সবার বাসা টাঙ্গাইল। লাবিবদের বাসায় গিয়ে উঠলাম রাত 1টায়। লাবিবের সাথে গিয়ে দেখলাম একটা বিশাল বাড়ি। আমি বললাম, এটাই কি তোদের বাড়ি? আর আঙ্কেল আন্টি কবে আসবে? হ্যাঁ, এটাই আমাদের বাসা, আর মা বাবা তানিশার মা বাবার সাথে আসবে। তারপর আমাকে লাবিব রুম দেখিয়ে দিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে ভাবতে থাকলাম, দেশে তো চলে আসলাম, তাহলে কী করা যায়? তারপর মনে পড়লো এক বন্ধুর কথা। দেরি না করে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু নাম্বার খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। তারপর কল করলাম। হ্যালো, আপনি কি ওয়ালিদ বলছেন? হ্যাঁ, আমি ওয়ালিদ বলছি। আপনি কে? আমি সিয়াম বলছিলাম, চিনতে পারছিস? শালা, তোকে আগে ধরতে পেরেছিলাম, কিন্তু কনফার্মেশনের অভাব। এই নাম্বার কার এটা? এটা আমারই নতুন নাম্বার। কেমন আছিস? ভালো আছি। তোর কোনো খবর নাই 3-4 বছর ধরে। কোথায় থাকিস? আর এত বছর পর ফোনই করলি কেন বলতো? মতলবটা কি? আরে তোদের কাউকে জানানো হয়নি, আমি অস্ট্রেলিয়াতে এতদিন অনার্স কমপ্লিট করে আসলাম।
আর হ্যাঁ, যে কথা বলার জন্য ফোন করেছে, আমার একটা বাড়ি লাগবে, সুন্দর দেখে একটা নিরিবিলি পরিবেশে বাড়ি লাগবে। তুই সঠিক জায়গায় ফোন করেছিস। আমার জানা মতে একটা বাড়ি আছে। তুই দেখতে আসবি কবে তাই বল, আমি বাড়ির মালিককে বলে রাখবো। আর আমাদের জানিয়েও যেতে পারতো অস্ট্রেলিয়া। তারপর আরও কিছু কথা বলে বললাম, অনেক রাত হয়েছে, রাখি কল, কালকেই তাহলে দেখতে আসবো। আচ্ছা, এই অ্যাড্রেসে চলে আসিস। তারপর কলটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম, দেখি লাবিব বাইরে বসে আছে। আমি গিয়ে বললাম, কী রে লাবিব, কারোর সাথে পরিচয় করে দিলি না তো? তোদের বাসায় কারো তো চিনি না। আমি তো ভুলে গেছিলাম, আয় আমার সাথে। তারপর লাবিব একে একে সবার সাথে পরিচয় করা দিল। এইখানে লাবিবের বড় ভাই আর ভাবি থাকে, সাথে থাকে তাদের ছোট্ট ছেলে রাফি। সবার সাথে পরিচয় হওয়ার পর সকলের সাথে নাস্তা করে লাবিবকে বললাম, লাবিব, তোর কোনো কাজ আছে? আরে না, এত বছর পর দেশে আসলাম, কি কাজ করব বল, ফ্রি আছি। এক জায়গায় যাব, তাহলে রেডি হয়ে আয়। তুই একটু দাঁড়া, 10 মিনিট রেডি হয়ে আসছি। তারপর দুজনে রেডি হয়ে সকাল 8:30তেই বেরিয়ে গেলাম। তারপর ওয়ালিদের সাথে গিয়ে বাড়িটা দেখলাম, পছন্দ হলো, তাই বাড়ির মালিকের সাথে একদম কথা ফাইনাল করলাম। তারপরে 2 দিনে সব কাগজপত্র রেডি করে বাড়িটা কিনে নিলাম। তানিশার বিয়ের মাত্র 10 দিন আছে বাকি, তাই আমি বাড়ির কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করলাম। নতুন ফার্নিচার, বিভিন্ন জিনিস যেগুলো ড্যামেজ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। দেখতে দেখতে 5 দিন শেষ হয়ে গেল। আমি এখন আর লাবিবের বাসায় থাকি না, আমি এখন টাঙ্গাইলে থাকি আমার বাসায়। আজকে আঙ্কেল আন্টি এরা আসবে, তাই এয়ারপোর্টে গেলাম সবাই তাদেরকে রিসিভ করার জন্য। এই কয়দিনে একবারও তোমার কথা মনে পড়েনি। তানিশার বিয়ের সকল কাজ আমরা বন্ধুরা মিলে করছি। সামনের বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে, তাই সবাই খুব তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করার চেষ্টা করলাম। সিয়ামদের বাসায় সিয়ামের বাবা মা সিয়ামের বড় ভাইয়ের ছেলেকে নিয়ে খেলছে। হ্যাঁ, সিয়ামের বড় ভাইয়ের একটা ছেলে হয়েছে। হঠাৎ তমা কোথা থেকে দূর থেকে যেন সিয়ামের মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আজকে ওর মতো একজনকে দেখলাম যে। কোথায় দেখলি আর কাকে দেখলি? আম্মু, সিয়ামকে দেখলাম, মনে হয় একটা গাড়িতে শপিং মলের পাশে। তারপর সবাই মিলে বোঝে শান্ত করে তারা খোঁজ নিয়ে দেখবে সিয়াম আছে নাকি দেশে। আসলে সিয়ামের বাবার কোম্পানি যেসব কোম্পানির সাথে বেশি বিজনেস করে তাদের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। এই কোম্পানিগুলোর একটার মালিকের মেয়ের বিয়ে, তাই সিয়ামদের সপরিবারের দাওয়াত, তার জন্যই একটু শপিংয়ে গিয়েছিল তমা। সেখানে সিয়ামের মতো কাউকে দেখে আর বাসায় চলে আসে। এদিকে আঙ্কেল আন্টিকে এয়ারপোর্ট থেকে নিয়ে আর আসার সময় কি যেন একটা কিনতে ভুলে গিয়েছিলেন, তাই শপিং মলে গিয়েছিল সবাই। সেখান থেকে চলে আসি সবাই তানিশাদের বাসায়। আজকে বুধবার, আজকে থেকে আর শুরু হয় বিয়ের কাজ। আত্মীয়স্বজন আসতে শুরু করেছে। সব কিছু কমপ্লিট করে রাতে খাবার খেয়ে সবাই চলে যেতে চাইলে তানিশা বলল, তোরা চলে যাবি কেন বলতো? আমাদের বাসায় কি জায়গার কম আছে? আর তোদের বাসায় তো অনেক দূর। আচ্ছা, তাহলে আমরা থাকবো। তানিশা, তুই তো জানিস আমি কি করি, তাই আমার যাওয়াটা খুব প্রয়োজন বাসায়। আর মাত্র 10 মিনিটের রাস্তা, আমি যেতে পারবো। আচ্ছা, তোকে তো আটকাতে পারবো না সেটা জানি, তুই যা, কালকে সকাল সকাল চলে আসিস। তারপর আমি চলে আসলাম আমার বাসায়। লাবিব, সোমা, তন্নি ওরা তানিশাদের বাসায় রইল। পরদিন আমার একটু ঘুম থেকে করতে লেট হয়, অনেক রাত পর্যন্ত জেগে কাজ করার ফলে। গায়ে হলুদের দিন আজ, তাই অনেক লোকজন আসা শুরু হয়েছে। এদিকে তানিশাকে হলুদ লাগাতে মুশফিকের বাসা থেকে লোকজন আসা শুরু হয়েছে। ঠিক এই মুহূর্তে এমন কিছু দেখতে পারবো আশা করে নেই। তানিশাকে হলুদ লাগাতে মুশফিকের বাসা থেকে লোক আসা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে হলুদ মাখিয়ে চলে গেছে। এই দিনের সব কিছু ঝামেলা মিটে যায়, সবাই অনেক আনন্দ করি বন্ধুরা মিলে। একজন আরেকজনের হলুদ মাখিয়ে দেই, এভাবেই কেটে যায়। পরদিন আমি আর নাহিদ ঘেটে সবাইকে স্বাগতম করছিলাম। এমন সময় দেখলাম আমার বাবা মাও আসে, সাথে তমাও আসে। আমি তাড়াতাড়ি ওইখান থেকে সরে পড়লাম, তারা আমাকে দেখে নাই। আমি একটু দূরে গিয়ে মনে মনে বলছি, আজ কতদিন পর মা বাবাকে দেখলাম, কিন্তু সাথে তমা কি করে? ও কি এখন স্বামীর সঙ্গে তার বাড়িতে থাকে না? আর আমার পরিবারই বা কী করছে এখানে? অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। তারপর সব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে আমি একটু সাইডে থেকে কাজ করছিলাম, যেন আমি কারো চোখে না পড়ি।
একটু পর বেহায়া মনটা চাইলো একটু তোমাকে দেখতে, আবার ভাবলাম অন্যের বউকে দেখা কি ঠিক হবে না, কিন্তু মনকে বোঝাতে পারলাম না, তাই চলে গেলাম তোমা কোথায় আছে দেখার জন্য। একটু খোঁজার পরে দেখতে পেলাম একপাশে একটা চেয়ারে একটা বাচ্চা কোলে নিয়ে তোমা বসে আছে। এটা দেখার পরে চোখ থেকে দুফাটা নোনা জল গড়িয়ে পড়ল। তোমার একটা বাচ্চাও আছে তাহলে? আমি সত্যিই হারিয়ে ফেলেছি। হঠাৎ কে যেন কাঁধে হাত দিল, পেছনে তাকিয়ে দেখি মা, বাবা আর ভাইয়া দাঁড়িয়ে আছে। মা কান্না করছে। হঠাৎ করে মা একটা চড় মারলো আমায়, তারপর জড়িয়ে ধরে বলল, সিয়াম, তুই কেমন আছিস? আমাদের ছেড়ে এতদিন থাকতে পারলি? একটা বারও আমাদের কথা তোর মনে পড়লো না? আর কবে দেশে আসলি আমাদের জানালিও না? এতটা পর হয়ে গেছি আমরা। মা কান্না করছে আর বলছে, পাশে বাবাও করুণ চোখে তাকিয়ে আছে। আমি চুপচাপ শুধু কান্না করছি। কি হলো? কথা বল বাবা। তোর মুখ থেকে কতদিন মা ডাকটা শুনি না, একটাবার ডাক না বাবা। এখন আমি আর চুপ থাকতে পারলাম না, বললাম, মা মা আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আর আমি তোমাদের ছেলে থাকতে চাইনি। হঠাৎ করে ফোনটা নষ্ট, আমাকে থামিয়ে দিয়ে ভাবি বলল, থাক, আর মিথ্যে বলতে হবে না, আমরা সব জানি। এরই মধ্যে তোমার সবাইকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। এসে আমাকে দেখে একদম চুপ হয়ে যায়। আমি তোমাকে দেখে মা বাবাকে বলি, মা বাবা আমি তোমাদের অনেক কষ্ট দিয়ে ফিরেছি, আমাকে ক্ষমা করে দিও, এখন আমি আর এখানে থাকতে পারবো না। এই বলে চলে এসেছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ একজন আমাকে জাপটে ধরে, স্পর্শে বুঝতে পারলাম এটা তোমা। সাথে সাথে ছাড়িয়ে নিয়ে কষে একটা চড় মারলাম ঠাস করে, আর বললাম, আপনার লজ্জা থাকা দরকার। একজন বিবাহিত মেয়ে হয়ে আরেকজন ছেলেকে এভাবে জড়িয়ে ধরছেন, আপনার কোনো আক্কেল জ্ঞান নাই? আর কতজনকে এভাবে ঠকাবেন? তুমি যতই অপমান করো আমি কিন্তু তোমাকে ছাড়ছি না। দেখুন, ভদ্র মহিলার মতো ছেড়ে দিন। আমার বান্ধবীর বিয়েতে আমি কোনো সিনকের চাচ্ছি না। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আসার সময় আমার বন্ধুরা আমাকে আটকাতে চাইলেও তারা পারল না। পেছন থেকে বাবা মাও ডাকছিল। আমি কারো কথা না শুনে সোজা চলে আসলাম আমার বাড়িতে। এসে চলে গেলাম ঝর্ণার নিচে। অনেকটা সময় ধরে গোসল করতে থাকলাম। এদিকে তোমার সেখানে বসে বসে কান্না করছে। মার ভাবি এসে তোমাকে উঠিয়ে নিয়ে গেল। তখনই লাবিব, সোমা, তন্নি আর আমার বাকি ফ্রেন্ডরা আমার বাবা মাকে জিজ্ঞেস করলো আমি এমনটা কেন করলাম। যদিও ওরা জানে না, তা কনফার্মের জন্য জিজ্ঞেস করলো। তারপর বাবা মা সবটা খুলে বলল আমার বন্ধুদের কাছে। আমার বন্ধুরাও সবটা শুনে বলল, সিয়াম, তাহলে অনেকটা ভুল বোঝাবুঝিতে আছে, কোনোভাবে এটা ভাঙতে হবে। হ্যাঁ বাবা, তোমরা দেখো কোনো কিছু করতে পারো কিনা। এই তমা মেয়েটা বিগত 4টা বছর যাবৎ সিয়ামের জন্য অপেক্ষা করছে। তোমরা কিছু একটা করো। আন্টি, আপনি চিন্তা করেন না, দেখছি কি করা যায়। এদিকে আমি সেই সকাল 11টা গোসলে গিয়েছিলাম। জোহরের আজান পড়লো, তখন উঠলাম, গিয়ে জুমার নামাজটা পড়ে আসলাম। আমার মাথায় তো এখনও চলছিল এই তমা আমার জীবনটা ধ্বংস করে দিবে। আবার একবার ধ্বংস করে স্বাদ মিটে নাই। একটু পর ফোনটা হাতে নিয়ে দেখি 100+ কল, সাথে সাথে আর একটা কল আসলো, তানিশার। রিসিভ করলাম। হ্যালো, তুই কোথায়? নামাজ পড়তে আসছিলাম। আচ্ছা, তাড়াতাড়ি আমার বাসায় আয় তো। এখন যেতে পারবো না, বিকেলে যাই, একটা সমস্যায় আছে। তোর সমস্যা দূর হয়েছে এখান থেকে? তুই এক্ষুনি আসবি 5 মিনিটের ভিতরে, আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা আসছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও চলে গেলাম তানিশাদের বাসায়। তানিশার রুমে গিয়ে দেখলাম আমার বন্ধুবান্ধব সবাই বসে আছে। আমি যেতেই ওরা বলল, তুই কই ছিলি এতক্ষণ? আর সকালে আঙ্কেল আন্টির সাথে এভাবে কথা বলে না গেলেও পারতি। দেখ ভাই, ওখানে তমা ছিল, আর আমি কখনো তোমাকে আর দেখতে চাই না। ওকে আমি ঘৃণা করি। আর তোরা জানিস আমি যেটা পছন্দ করি না সেটা বলে তোরা আমাকে কষ্ট দিস না, আশা করি। কিন্তু তুই একটা কথা শোন। বাহির অনেক কাজ পড়ে আছে আমার, এখন আসি। এ ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। আমি এ কথা বলে ওখান থেকে বাইরে আসলাম। আমি চলে আসার পর দরজার পেছন থেকে তমা বেরিয়ে আসে আর সবাইকে বলে, আমি সবটা শুনেছি, ধন্যবাদ তোমাদের। যার জন্য এতদিন অপেক্ষা করলাম সে এখন আমাকে দেখতে পারে না, ঘৃণা করে। আসলে দোষটা না আমারই, কেন আমি এমনটা করতে গেলাম। এই বলে তমাও সেখান থেকে চলে যায়। তমা সরাসরি তাদের বাসায় চলে যায়। বাসায় গিয়ে তার বাবা মাকে বলে, মা বাবা, একটা কথা বলতে চাই তোমাদের। হ্যাঁ বলো মা, কি বলবি? আমি বিয়ে করতে চাই, তোমরা ব্যবস্থা করো। তোমার বাবা মা কিছুক্ষণ চুপ থেকে বলে,
আচ্ছা তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? হ্যাঁ, আমি ভেবেচিন্তেই সব সজ্ঞানেই বলছি। আচ্ছা আমার বন্ধু ছেলে আছে, বিয়ে করাতে মেয়ের খোঁজ করছে, ওর সাথে কথা বলে দেখব। আচ্ছা, তবে তাড়াতাড়ি ডেট ফিক্সড করার চেষ্টা করবে। এই বলে তমা সেখান থেকে নিজের রুমে গিয়ে বসে বসে কান্না করছে। বড্ড রাগ অভিমান সিয়ামের উপর, এর থেকেই বিয়ের সিদ্ধান্ত। এদিকে সব কিছু শেষ। তানিশাকে মুশফিকের বাসায় নিয়ে যাওয়ার পালা। তানিশা নিজের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায় স্বামীর ঘরে। তানিশাকে বিদায় দিয়ে কোনো মতে আর বন্ধুরা একটা গাড়ি নেয় মুশফিকদের বাসায় যাওয়ার জন্য। এরই মাঝে গাড়িতে সবাই উঠে পড়ে। গাড়ি চলতে থাকে আপন গতিতে। হঠাৎ লাবিব বলে ওঠে, শিয়াম, একটা কথা বলতে চাই তোকে। আগে প্রমিস কর সব কথা শুনবি, তারপর সিদ্ধান্ত নিবি। কি কথা বলবি? আচ্ছা যা, প্রমিস সব কথাই শুনবো আগে, তারপর মানব। তারপর তারা দুজন বলতে শুরু করলো, আমি রাগ করে বিদেশ যাওয়া থেকে শুরু করে আজকে দুপুর পর্যন্ত যত ঘটনা ঘটেছে সব একের পর এক খুলে বলল আমার কাছে। সব কিছু শুনে আমি স্তব্ধ। এ কি করলাম আমি? আমার জন্য যে মেয়েটা এতদিন অপেক্ষা করলো তাকে আমি কষ্ট দিয়ে ফেললাম। গাড়িটা থামিয়ে আমি নেমে পড়লাম। সোজা চলে আসলাম আমাদের বাসায়। এসে দেখি সবাই কী নিয়ে যেন আলাপ করছে। আমাকে দেখে এগিয়ে আসলো সবাই। কী রে বাবা, কই গেলি তখন? এত রাগ বাবা ভালো না। তোর এভাবে চলে যাওয়াতেই আমরা কতটা কষ্ট পাইছি। মা, আমি আর কোথাও যাব না, এখানেই থাকবো। তবে আরেকটা কথা আছে, চারপাশটা ভালোভাবে দেখলাম তো আমাকে কোথাও পাচ্ছি না, কাউকে কিছু বুঝতে দিলাম না। কি কথা বলো তো? মা বাবা, আমি একটা বাড়ি কিনেছি। বাড়িটা মোটামুটি বড়ই। আমি ওখানেই থাকতে চাচ্ছি। তোমরা কি বলো, যাবে আমার সাথে ওইখানে? আচ্ছা, সে না হয় যাওয়া যাবে। তুই এত টাকা কোথায় পেলি? তারপর সবাইকে সবটা বললাম। তারপর আমি চলে গেলাম আমার রুমে। ফ্রেশ হয়ে বের হয়ে চুপচাপ বসে আছে, কিন্তু তোমার কোনো খোঁজ নাই। আমি কিছু জিজ্ঞেস করতে পারছি না। একটু পর ভাবে এসে বলল, সিয়াম, একটু সাইডে আসো তো, তোমার সাথে কিছু কথা আছে জরুরি। হ্যাঁ ভাবি, আসি, বলেন কি বলবেন। আমি জানি তুমি তোমাকে ভালোবাসো। তোমার একটা ভুলের জন্য তুমি এতটা অভিমান না করে থাকলেও পারতে। তবে তোমার ব্যবহারে তোমা অনেক কষ্ট পেয়েছে। হ্যাঁ মানলাম, আমি তোমাকে ভালোবাসি। তোমার কি উচিত হয়েছে আমার সাথে এইভাবে নাটক করা? তাও আমি সব কিছু ভুলে তোমাকে আপন করে নিতে চাই। কিন্তু এটা যে সম্ভব না। আর কি বলছো ভাবি? এসব কেন সম্ভব না? কারণ তোমার বিয়ে ঠিক হয়েছে সামনে শুক্রবার। এই কথা শোনার সাথে সাথে আমার পায়ের নিচে জমি যেন সরে যেতে লাগলো। আমি আরেকবার ভুল করে ফেললাম, আবার হারিয়ে যেতে বসলাম তোমাকে। নিজেকে একটু সামনে নিয়ে ভাবিকে বললাম, ভাবি এসব কে বলেছে তোমাকে? তুমি নিশ্চয়ই মজা করছো। মজা করছি না আমি। তুমি আসার কিছুক্ষণ আগেই তোমার বাসা থেকে ফোন আসছিল। তোমা নাকি বিয়ে করতে চায়, তাই তোমার বাবার বন্ধুর ছেলের সাথে সামনে শুক্রবারে তোমার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। না, এটা হতে পারে না। তোমা আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে না। কেন পারবে না? তোমাকে ভালোবেসে ও কি পেয়েছে? কিছুই না, বাড়ি ভর্তি মানুষের সামনে অপমান। না, আমি আজই যাব তোমাদের বাসায়, ওর সাথে গিয়ে কথা বলবো। এই বলে আমি বাইকটা নিয়ে সোজা চলে আসলাম তোমাদের বাসায়। এসে দেখি কেউ নাই ওখানে। তখনই আমার ফোনে একটা কল আসলো। হ্যাঁ, আমাকে খোঁজার চেষ্টাও করো না। আমি তোমাকে ভালোবাসি না। আমার বিয়েতে কোনো প্রকারের কোনো বাধা প্রদানের চেষ্টাও করো না। হ্যালো, টুট টুট টুট। কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। বুঝতে অসুবিধা হলো না এটা তমা ছিল। আমি আরও পাগলের মতো খুঁজতে থাকি। 4টা দিন খোঁজার পর আমি আমার নিজের বাসায় চলে আসি। তারপর আমার সব বন্ধুদের, যারা বাংলাদেশি ছিল, ছোটোবেলার বন্ধু, ফোন করে খোঁজ নিতে বলি। সেদিন রাতে আর আমার ঘুম আসে না। সব জায়গায় খোঁজ নিতে থাকি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। পরদিন আমি বাবা মা ভাবি সবার কাছে জানতে চাই, কিন্তু কেউ কিছু বলছে না। আমি হতাশ হয়ে বাড়ি ফিরলাম। এই খোঁজ করতে করতে কেটে গেল আরও 4 দিন। হঠাৎ একটা কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি রাশেল বলছি রে। ওই যে মেয়েটার খোঁজ নিতে বলেছিলি, ওই মেয়েটাকে একটু আগে ক্যাপসুল মার্কেটে দেখলাম। ধন্যবাদ বন্ধু, পরে কথা বলছি, আগে ওকে ধরতে হবে। এই বলে ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম ক্যাপসুল মার্কেটের উদ্দেশ্যে। 10 মিনিটের ভিতরে পৌঁছে গেলাম। বাইকটা কোনো মতে পার করে রেখে শুরু করলাম তোমাকে খোঁজা। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হতাশায় ফিরে যেতে নিলেই দেখলাম একটা শাড়ির দোকানে তমা আর তার বান্ধবীর শাড়ি দেখছে। আমি আস্তে আস্তে এগিয়ে যেতে নিলে তাদের দিকে তমা আমাকে দেখে ফেলে। তমা আমার দিকে আসে, আমাকে কোনো কিছু বলতে না দিয়ে বলে, কেন এসেছি সেখানে?
তোর মুখটা আমি দেখতে চাই না, চলে যা এখান থেকে। একটা কথা শোন তমা, প্লিজ। তোর কোনো কথা শুনতে চাই না। আমার শখ তোর সহ্য হয় না না? তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আমার সুখ তো সহ্য হয় না না? তুই যদি আমার সামনে আবার আসিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এই কথাগুলো বললে তমা আবার সেখান থেকে চলে যায়। আমি সেখানে বসে বসে কান্না করছিলাম। আশেপাশের লোকজন দেখছিল। একটু খেয়াল আসতেই আমি সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে 5-7টা ঘুমের ওষুধ খেলাম। প্রচণ্ড ঘুম পেল, ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখলাম আমি যেন কি হারিয়ে ফেলেছি, অনেক আপন কিছু হারিয়ে ফেলছি। আমার সারা শরীর ঘামছে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। চারপাশে তাকিয়ে দেখি আমি রুমে আছি। তারপর মোবাইলটা হাতে নিয়ে দেখি আজ শুক্রবার, মানে আজকে তোমার বিয়ে। পুরো 2 দিন টানা ঘুমিয়েছি, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত। আজ শুয়ে থাকতে পারলাম না। আমার প্রিয় মানুষটির বিয়ে হয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। একবার মন বলছে ছুটে যাই তার কাছে, তার পায়ে ধরে হলেও তাকে ফিরিয়ে আনি। আবার একটা কথা মনে পড়লো, আমি যেন তাকে আর মুখটা না দেখাই, না হয় তার মনা মুখ আমাকে দেখতে হবে, যেটা আমি কখনোই চাই না। মোবাইল ঘাটাঘাটি করে একটা মেসেজ চোখে পড়লো। মেসেজটা ছিল এরকম: সিয়াম, তোকে অনেকবার ফোনে ট্রাই করলাম কিন্তু একবারও পেলাম না। তোমার বিয়ে হয়ে যাবে আজকে। তোকে তোমার ঠিকানা দিতে নিষেধ করেছিল, তাও দিচ্ছি, যেহেতু তুই আমার বন্ধু। আজকে তোমার বিয়ে এই ঠিকানায় হতে যাচ্ছে। মেসেজটার লাবিবের নাম্বার থেকে আসে। আমি নিরুপায়, কিছুই করতে পারবো না। তখনই মনে পড়লো তোমার কিছু জিনিস আমার কাছে রয়ে গেছে, এগুলো ফেরত দিতেই হবে। তোমার অন্যের ঘরে চলে যায়, তাতে কষ্ট পেলেও প্রিয় মানুষটা সুখে আমার সুখ। এটা ভেবে আমার যতটা জিনিসপত্র আমার কাছে ছিল সব কিছু একটা বক্সকে গিফট প্যাক করলাম। তারপর একটা চিঠি লিখলাম। চিঠিতে লেখা আছে, একটু পরেই জানতে পারবেন। তারপর কোনো মতে কাপড় চেঞ্জ করে 2 প্যাকেট ঘুমের ওষুধ খেলাম। বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম। আজকে আমার কোনো জীবনের মায়া নেই, তাই খুব বেশি স্পিডে ওই ঠিকানা দিকে চলতে লাগলাম। হঠাৎ একটা ট্রাক এসে আমাকে ধাক্কা মেরে দিল। আমি ছিটকে গিয়ে অনেকটা দূরে গিয়ে পড়লাম। শরীরে বিভিন্ন জায়গায় কেটে গেছে, গায়ের হাড্ডি হয়তো ভেঙে গেছে। খুব কষ্টে দাঁড়ালাম। বাইকের অবস্থাও ভালো না। চারপাশে লোকজন জড়ো হয়ে গেল আমাকে হাসপাতালে নেওয়ার জন্য। কিছু লোক এগিয়ে আসলে সবাইকে না করে দেই। বাইকটা কোনো মতে নিয়ে আসতে থাকি ওই ঠিকানায়। একটু পরে ওই ঠিকানায় চলে আসলাম। ভেতরে অনেক গান বাজনা হচ্ছে। একটু হাসলাম। আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না। আমি চলে যাওয়ার পরে তমা অন্তত খুশি থাকবে। আমি পাশে থেকে একটা বস্তা গায়ে জড়িয়ে নিলাম। রক্তে ভেসে যাচ্ছে পুরো শরীর। হঠাৎ মনে পড়লো তমা তো আমাকে দেখতে পায় না, তাই গিফটগুলো দারুণের হাতে দিয়ে বললাম, চাচা, এই গিফটগুলো আজকে যে কোণে আছে তার কাছে দিয়ে আসেন প্লিজ। অন্ধকার থেকে আমার কাছে স্পষ্ট দেখতে পারছে না। আচ্ছা বাবা, দিয়ে আসছি। কিন্তু তুমি কে? ভিতরে গেলে না? না চাচা, আমি ভেতরে যেতে পারবো না। আমি চলে যাচ্ছি। আপনি জিনিসগুলো খুব তাড়াতাড়ি কোণের কাছে পৌঁছে দিন, আসি। এই বলে পেছন ফিরে চলে আসলাম বাইকের কাছে। বাইকে উঠে বাইকটা স্টার্ট দেওয়ার সময় আমি পড়ে গেলাম মাটিতে। চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে সবাই তোমার বিয়ের আনন্দ করছে, কিন্তু তোমার মুখে হাসি নেই। এদিকে তোমার বিয়েতে সিয়ামের পরিবারও আসছে, কিন্তু তাদের মুখেও খুব একটা খুশি দেখতে পাচ্ছি না। হঠাৎ দারুণ এসে তোমার হাতে বক্সটা দিয়ে বলল, এই নিন ম্যাডাম, বাইরে একটা ছেলে আপনাকে এই গিফটটা দিয়েছে। তমা বাক্সটা হাতে নিয়ে দেখলো বাক্সতে রক্ত লেগে আছে। তমাকে সেটা দেখে ভয় পেয়ে চিৎকার দেয়। তখনই সবার গান বাজনা রেখে তমার কাছে ছুটে আসে। তমার বাবা বলে, কি হয়েছে মা, এভাবে চিৎকার করলি কেন? বাবা, বক্সটা দেখো, কি যেন গিফট দিয়েছে, কিন্তু এটাতে রক্ত লেগে আছে। আরে কেউ হয়তো দুষ্টুমি করেছে। আমি এই বাক্সটা খুলেছি, তুই দেখ কি আছে এর ভিতরে। তারপর তমার বাবা বাক্সটা খুলে বাক্সের ভিতর থেকে যে জিনিসগুলো বের হয় সেগুলো বেশিরভাগই দেখে তমা চিনে ফেলে এবং তমার মনে ভয় হতে থাকে, কারণ এগুলো সিয়ামকে দেওয়া তার উপহার ছিল। হঠাৎ সব কিছুর মাঝে একটা চিঠি দেখতে পাই। তমা চিঠিটা পড়তে থাকে। এটা এরকম ছিল, প্রিয় তমা, ও দুঃখিত, নাম ধরে ডাকার অধিকার তো হারিয়ে ফেলেছি আমি। একবার ভুলে দেখে ফেলেছি, মাফ করবেন। আশা করি অনেক সুখে শান্তিতে আছেন। আপনার সুখ শান্তি বৃদ্ধির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করি। আরেকটা খুশির সংবাদ দিতে আপনাকে পত্র এবং গিফটটা দেওয়া। আপনার
একমাত্র চোখের কাটা, মানে আমি আর আপনার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবো না। আপনি আপনার স্বামী সংসার নিয়ে শান্তিতে বসবাস করতে পারবেন, আমাকে আর কখনো আপনাদের চোখের সামনে দেখতে পারবেন না। বেশি কথা বলতে চাই না, আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আরও অনেক কথা বলা ছিল কিন্তু বলতে পারলাম না। ইতি, চোখের কাটা, সিয়াম। চিঠিটা পড়ে তমা চিৎকার করতে করতে ছুটে যায় গেটের দিকে। গেটের বাহিরে দেখতে পাই একটা মোটরসাইকেল পড়ে আছে, তার একটু দূরেই রক্তমাখা অবস্থায় সিয়াম পড়ে আছে। এটা দেখার সাথে সাথেই তমা চিৎকার দিয়ে জ্ঞান হারায়। সবাই মিলে দুজনকে ধরে হাসপাতালে নিয়ে যায়। এদিকে সিয়াম আর তমাকে হাসপাতালে ভর্তি করার পর তমার বাবার বন্ধু তমার বাবাকে বলে, বন্ধু, ওই ছেলেটা কে? আর তোমার ওই ছেলেটার জন্য এভাবে কান্না করছিলে কেন? হয়েছে, এটা হচ্ছে আমার ওয়াইফের বোনের ছেলে। তারপর তমার বাবা সবটা খুলে বলে। তাহলে বন্ধু, আমরা ছেলেকে জোর করে বিয়ে করা ঠিক হবে না। আমার ছেলে এমনি তো বিয়ে করতে চাইছিল না, আমি জোর করছিলাম। তাহলে আমরা আসি, আর কি হয় না হয় সব জানাস। আর কোনো কিছুর দরকার পড়লে ফোন করিস। এই বলে তমার বাবার বন্ধু চলে যায়। তমার বাবা তার বন্ধুকে সবটা খুলে বলে। কেবিনের দিকে আসতে থাকে, এসে দেখে তমার চোখ খুলেছে এবং সে সিয়ামের ব্যাপারে জানতে চাচ্ছে। তমার বাবা বলে ওঠে, মারে, তুই শান্ত হ, এভাবে কান্না করলে হবে না। ডাক্তার এখনো বের হয়নি অপারেশন থিয়েটার থেকে, বের হলে তোকে জানাবো। না বাবা, আমি এখন এখানে শুয়ে থাকতে পারবো না, আমি সিয়ামের কাছে যাব। তারপর তমা এক প্রকার জোর করে অপারেশন থিয়েটারের সামনে এসে বসে থাকে। প্রায় 4 ঘন্টা পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়। সিয়ামের অবস্থা সম্পর্কে ডক্টরের কাছে জানতে চাই। ডক্টর বলে, রোগীকে হাসপাতালে আনতে একটু বেশি দেরি হয়ে যায়, তবে রোগীর ভাগ্য ভালো আর আল্লাহর রহমতে বেঁচে যায়। রোগীর শরীরে অনেকগুলো কাঁচ ঢুকে পড়ে, বাইরেরগুলো তো আমরা বের করে দিয়েছি, তবে মাথার আর সারা শরীরের ভিতরে যেগুলো ছিল সেগুলো বের করতে পারেনি। এখন কি অবস্থা ডাক্তার তাহলে রোগীর? দেখুন, রোগী এখনও বিপদের মধ্যেই আছে। 3 দিনের মধ্যে অপারেশন না হলে অনেক বড় ক্ষতি হতে পারে। সম্ভবত সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এবার ডক্টর চলে গেল। তারপর সবাই মিলে সিঙ্গাপুর যাওয়ার জন্য সব কিছু রেডি করলো। তমাও সাথে যাবে, যেহেতু সিয়ামের পাসপোর্ট করাই ছিল। জরুরি ভিত্তিতে একটা ভিসা নিয়ে চলে গেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর যাওয়ার পর হসপিটালে নিলেই সব কিছু পর্যবেক্ষণ করে একজন ডক্টর সিয়ামের বাবাকে তার কেবিনে আসতে বলল। সিয়ামের বাবা ডক্টরের কেবিনে গেল। ডক্টর বলে, দেখুন মিস্টার হাবিব, আপনার ছেলের মাথায় যে আঘাতটা আছে সেটা খুবই গুরুতর। অপারেশন করলেও বাঁচার চান্স মাত্র 30%। আপনি সকল প্রকার বিল ক্লিয়ারের ব্যবস্থা করেন, আমরা আজকে রাতেই অপারেশন করব। ঠিক আছে ডাক্তার, আপনি সব কিছু ব্যবস্থা করুন, আমি সব বিল ক্লিয়ার করতেছি। তবে নিজেকে শক্ত রাখুন মিস্টার হাবিব, যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। তারপর সিয়ামের বাবা হাসপাতালের সব বিল ক্লিয়ার করে এবং সবাইকে সবটা জানায়। এটা শুনে তমা আবারও সেন্সলেস হয়ে পড়ে। তমাকে চেয়ারে বসে মুখে পানি দিলে তমার জ্ঞান ফিরে। সিয়ামের বাবা তমার বাবাকে বলে, ভাই, আপনি তোমাকে আর সিয়ামের মা নিয়ে একটা হোটেলে নিয়ে দিয়ে আসেন, ওর অবস্থা ভালো না, এখানে থাকলে আরও অসুস্থ হতেও পারে। তারপর জোর করে তমাকে আর সিয়ামের মাকে একটা হোটেলে পৌঁছে দিয়ে আর কিছু খাবার দিয়ে তমার বাবা চলে আসে হাসপাতালে। এরপর রাতে সিয়ামের অপারেশন করা হয়। প্রায় 7 ঘন্টা লাগে শেষ করতে। আল্লাহর রহমতে অপারেশন সফল হয় এবং সিয়ামকে 2 দিন পর বেটে দেওয়া হয়। এই 2 দিনে প্রায় কিছুই খেতে চায় না তমা। তার কথা আগে সিয়ামকে দেখবে, তারপর কিছু খাবে। সিয়ামকে বেটে দেওয়ার পর তমাকে জোর করে কিছু খাবার খাওয়ানো হয়। এদিকে ডক্টর আর সিয়ামের বাবা কথা বলছে। মিস্টার হাবিব, আপনার ছেলের অপারেশন তো আল্লাহর রহমতে ভালোই হলো। আপনারা আর 4-5 দিন পর দেশে নিয়ে যেতে পারবেন, তবে জ্ঞান ফিরতে একটু সময় লাগতে পারে। মেমোরি লসেরও সম্ভাবনা আছে, খুব যত্ন করতে হবে রোগীকে। ধন্যবাদ আপনাকে ডক্টর, আমরা তাহলে সব কিছু ব্যবস্থা করছি। ঠিক আছে।
5 দিন পর দেশে আনা হলো সিয়ামকে। সিয়ামের জ্ঞান ফিরেছে, তবে কিছুই বলে না, চুপচাপ থাকে। এই 5 দিনেই সিয়ামের পাশে থেকে একটুও সরেনি তমা। খুব যত্ন সহকারে সিয়ামের দেখাশোনা করেছে। দেশে নিয়ে আসার পর সিয়ামের রুমেই সিয়ামকে রাখা হলো। সিয়ামের যত্ন করতো, কোনো কমতি রাখে না তমা। এদিকে সিয়ামের জ্ঞান ফেরার একদিন পরেই সিয়ামের সব কিছুই মনে পড়ে যায়, তবুও সিয়াম চুপচাপ থাকে। সারা শরীর ব্যথা থাকার কারণে নড়াচড়া করতে পারে না। হঠাৎ করেই তমার রুমে প্রবেশ করে। কথা বলতে কষ্ট হয়, কোনো কিছুই বলে না সিয়াম। তমা এসে সিয়ামের শরীর ভেজা রুমাল দিয়ে পরিষ্কার করে আর বলতে থাকে, কি বলতাই না করলাম আমি, আর সব দোষ আমার। আমার জন্য সিয়ামের এই অবস্থা। কি জন্য জেদ করে আমি বিয়ে করতে চাইলাম? একবার ঠিক হও সিয়াম, আমি আর তোমার সাথে এমন করব না। আমার খুব কষ্ট হতে থাকলো। আমি কোনো মতে বাম হাত দিয়ে তমার চোখের পানি মোছার চেষ্টা করতেই তমা আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে আমার জ্ঞান ফিরেছে এবং আমি হাত নাড়াতে পারছি। এটা দেখে তমা সবাইকে ডেকে আনলো। মা, তমা কান্না করছে। মা বলল, বাবা, তোর কেমন লাগছে এখন? কতদিন পর তোর জ্ঞান ফিরল? মা, আর কিছু বলতে পারছি না আমি। থাক বাবা, তোর আর কষ্ট করে কিছু বলতে হবে না, তুই আরাম কর। তারপরে মা বসে বসে অনেকক্ষণ আমার সাথে কথা বলল। আমি শুধু শুনলাম, কিছু বলতে পারছি না। কিছুক্ষণ পর তমা মাকে বলল, আম্মু তুমি এখন যাও, গোসলটা সেরে নাও, আমি সিয়ামের সাথে আছি। আচ্ছা থাক, আর সিয়ামকে একটু স্যুপ খাওয়া, শরীরটা ভালো লাগবে। এই বলে মা চলে গেল। তমা আমার কাছেই থেকে গেল। এভাবে কেটে গেল আরও 1 মাস। 1 মাসে তমার যত্নে আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছি। এখন কথা বলতে পারি, কিন্তু খুব বেশি কথা বলি না। একা একা হাঁটতেও পারি। আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলছে আর কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়ে উঠেছি খুব তাড়াতাড়ি। আজকে আমি আমার কেনা ওই বাসায় চলে গেলাম। অনেকটা পরিষ্কার হয়ে আছে এই বাসাটা, তাই লাবিবকে ফোন দিলাম। হ্যালো লাবিব, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তোর শরীরের এখন কি অবস্থা? আর কি জন্য ফোন দিলি বলতো? আমাকে তোর মনেও নাই। আরে ভাই, রাগ করছিস কেন? আমি তো কথা বলতে পারছিলাম না এই কয়েকদিন হলো কথা বলতে পারছি ভালোভাবে, তাই তোকে কল করলাম। আর একটা দরকারে বটে। আচ্ছা বল, কি দরকার? আমার এই বাড়িটা অপরিষ্কার হয়েছে, কিছু লোক লাগতো পরিষ্কার করার জন্য। তুই কি নিয়ে আসতে পারবি কিছু লোক? আচ্ছা তুই বাসায় চলে যা, আমার কাছে তোর বাড়ির চাবি আছে। আমি লোকজন নিয়ে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। ধন্যবাদ বন্ধু, বাসায় আসিস কালকে। আচ্ছা। তারপর বাসায় চলে গেলাম। রাতে আমি আমার রুমে শুয়ে আছিলাম, তখনই তমা আসলো। আমি বললাম, আপু আপনার তো বিয়ে হয়ে গেছে, তাও এখানে আছেন, আপনার হাজব্যান্ড আপনাকে কিছু বলে না? আমার হাজবেন্ড আমাকে এখানে রেখে গেছে কিছুদিনের জন্য, তাই কিছু বলেনি। আচ্ছা, তাহলে এখন এখানে কি করছেন এত রাতে? আমি এখন ঘুমাবো, আপনি দয়া করে আসবেন না এখন। আর আমার সামনে একটু কম আসবেন, আমার খুব কষ্ট হয়। ইমা, এখানে কি করছে মানে? আমি তো এখানেই ঘুমাবো তোমার সাথে। ছি, আপনি চলে যান এখান থেকে। কি জন্য আসেন এখানে আপনি? আমার কষ্ট বাড়ানোর জন্য হবে হয়তো, তাই। আমি তো আপনাকে বলেছি আপনাদের পথের কাটা কখনো হব না। দয়া করে আমার সামনে আসবেন না প্লিজ। একই দিনে আপনি আমার সেবা যত্ন করছেন, তার জন্য কয়দিনে আপনি আমার সেবা যত্ন করেছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে। এটা শুনে তোমার কাঁদতে কাঁদতে চলে গেল। আমি বসে বসে ভাবতে থাকলাম, তোমার এখানে কেন আছে? আর ও যদি বিয়ে হয়ে থাকে তাহলে ওর হাজব্যান্ড তাকে নিয়ে যায় না কেন? হয়তোবা তোমার হাজব্যান্ডকে বলে এসেছে বেড়াতে। আমার তো সেবা যত্ন করছে কেন? হয়তো খালাতো বোন হিসেবে। আবার অনেক চিন্তা ভাবনা করে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় ডাক পড়ল, মা এসেছে। আমি দরজা খুলে দিলাম। মা বলল, কালকে রাতে তোমাকে কিছু বলেছিস? ও কাল রাতে কিছুই খায়নি, সকালে দেখলাম চোখ দুটো ফোলা, সারা রাত কান্না করেছে। আমি তো তেমন কিছু বলিনি। আমি শুধু বলেছি আমার সামনে যেন না আসে। আমার সামনে আসলে আমার খুব খারাপ লাগে। আর স্বামীর বাড়ি রেখে আমাদের বাড়িতে এখনো কি করছে, ব্যাস এইটুকুই বলেছি। তুই কি কিছুই বুঝতে পারিস না? একটা মেয়ে এখানে কেন থাকে? তোর সেবা যত্ন করে কেন এত? তোর জন্য কেন কান্না করে? কে বলল ওর বিয়ে হয়েছে? ওর বিয়ে হয়নি, ও তোর জন্য অপেক্ষা করছে। তাহলে আমি এটা কি করলাম? ক্ষমা চাইতে হবে। আচ্ছা মা, তো আমার কোথায় এখন?
ও ওর রুমেই আছে, আর ওকে কষ্ট দিস না বাবা, ও এমনিতেই অনেক কষ্ট পেয়েছে। মা, তুমি চিন্তা করো না, আমি আর কখনো কষ্ট দিব না তোমাকে। তোমরা আমাদের বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তো আমার ঘরে যাওয়ার সময় ওর জন্য খাবার নিয়ে যাস। তারপর আমি তোমার রুমে যাওয়ার সময় কিছু খাবার সাথে নিয়ে গেলাম। ওপর থেকে তোমাকে খুঁজতে থাকলাম। দেখি বেলকনিতে চেয়ারের ওপর বসে বসে কান্না করছে। আমার একটা ছবি নেই। আমি পেছন থেকে গিয়ে বললাম, তমা। আমাকে দেখে তাড়াতাড়ি চোখের পানিটুকু মুছে ফেলল। ও সিয়াম, কেন এসেছো এখানে? আমার মুখ না তুই দেখবি না? আর আমি চলে যাবো আজকে। এসেছি একটা দরকারে, তোমাকে কিছু একটা দেখাবো। অনেক রেগে আছে পাগড়িটা, মন খারাপ। মন ভালো করার জন্য কিছু করতে হবে। কিছু না বলে চুপচাপ রুমে চলে আসে। এসে বলে, আচ্ছা কি দেখাবে দেখাই, এখনই চলে যাও, আমার একটু ডিস্টার্ব ফিল হচ্ছে। আচ্ছা আগে খাবারগুলো খেতে হবে, তাহলেই দেখাবো, তা না হলে দেখাবো না। না আমি কিছুই খাবো না। আর তোমাকে খাবার আনতে কে বলেছে? কি দেখাবে দেখিয়ে চলে যাও, নয়তো আমি চলে যাচ্ছি রুম থেকে। তারপর আমি খাবারগুলো মেখে নিজের হাতে তমাকে তুলে ধরলাম। তমা কিছুক্ষণ তাকিয়ে থেকে খাওয়া শুরু করলো। সবটা খাইয়ে দেওয়ার পর তমা বলল, খেলাম, এখন বলো কি বলবে, আর কি যেন দেখাতে চেয়েছিলে? ও আচ্ছা দেখাচ্ছে। তারপর ফোন থেকে একটা ছবি বের করতে করতে বললাম, মা আমার বিয়ের জন্য মেয়ে দেখেছে, তাই খালাতো বোন হিসেবে তোমাকে দেখাতে নিয়ে আসলাম। মেয়েটা কেমন, এই নাও। মোবাইলটা এগিয়ে দিয়ে তোমার হাসি খুশি মুখটা নিমিশেই অন্ধকারে ছেয়ে গেল। মোবাইলটা হাতে না নিয়ে বলা শুরু করলো, কি বিয়েটা করতে চাও? আমার কাছে কোনো মূল্য নেই? তুমি কি বুঝতে পারো না কেন আমি তোমার পাশে আছি সব সময়? কেন আমি তোমার এত সেবা যত্ন করি? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমার অনেক ক্ষতি হয়ে গেল, তবে আমি আর তোমার পথের কাঁটা হব না, আমি চলে যাব। মেয়েটা খুব সুন্দর, আমি বিয়ে করতে চাই তাকে। তোমাকে দেখাতে নিয়ে আসলাম, তুমি একটু দেখে বলো না। এখনই চলে যাওয়া যাবে না, আমার বিয়ের পরে একবারে যাবে। ভালো থেকো সিয়াম, তোমার বিয়ে খাওয়ার সৌভাগ্য আমার নেই, এর থেকে মরণই ভালো। এগুলো বলেই বসা থেকে উঠে আলমারি থেকে সব কাপড় বের করে ব্যাগ গোছাচ্ছিল তমা। আমি পেছন থেকে এগিয়ে জড়িয়ে ধরলাম। সাথে সাথে তমা শান্ত হয়ে গেল। আমি বললাম, এত সহজে তো আমি তোমাকে ছাড়ছি না, তুমি আগে ছবিটা তো দেখো। তারপরে জোর করে মোবাইলটা সামনে নিয়ে দেখালাম। আরে এটা তো আমার ছবি, তার মানে? হ্যাঁ, মা তোমাকে আমার বউ হিসেবে ঠিক করেছে। তুমি হবে আমার জীবন। আমি তোমাকে ভালোবাসি তমা, তুমি হচ্ছে আমার বউ। এখন বলো, মেয়েটা কি চলে আমার বউ হিসেবে? তোমার ইচ্ছা, তবে আমার মনে হয় এটাই তোমার জন্য পারফেক্ট। তারপর তমা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে দৌড়ে চলে যায় মার কাছে। রাতে বাবা মা খালা খালুকে ডেকে আমাদের দুজনে বিয়ে ঠিক করে। 3 দিন পর আমাদের বিয়ে। আমি চেয়েছিলাম আমি পুরোপুরি সুস্থ হওয়ার পর, মানে আরেকটু ভালোভাবে সুস্থ হওয়ার পর বিয়েটা করি, কিন্তু তমা এতে নারাজ। তাই 3 দিন পরে আমাদের বিয়ে। আমি আমার বন্ধুদের ফোন করে চলে আসতে বললাম। পরদিন সবাই এসে হাজির। তানিশা, মুশফিক, সোমা, তন্নি, নাহিদ, লাবিব, ওয়ালিদ সবাই এসেছে। তারপর সবাই মিলে গেলাম শপিং মলে। হাসি ঠাট্টা মজার ভিতরে কেটে গেল 3টা দিন। আজকে আমাদের বিয়ে। ঘরোয়াভাবে আমাদের বিয়েটা হওয়ার কথা, তাই খুব বেশি লোকজন নাই। পরবর্তীতে বড় করে বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছা বাবা আর খালুর। ও এখন তার খালু বলা যাবে না, শ্বশুর আব্বা বলতে হবে। 3 দিন আগেই তমাকে ওদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রথমে যেতে না চাইলেও জোর করে পাঠিয়ে দিয়েছে। আজকে শুক্রবার, জুমার নামাজ পড়ে সবাই বেরিয়ে পড়লাম তমাদের বাসায়। খুব বেশি একটা দূরে না, 1 ঘন্টার পথ। বাসায় গিয়ে পৌঁছানোর পর খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। একটু পর মুরব্বি গোছের একটা লোক আসলো। বসতে অসুবিধা হলো না, এটাই কাজী সাহেব। তারপর আমাদের বিয়ে সম্পন্ন হলো। বিদায় নিয়ে তমাকে নিয়ে চলে আসছিলাম। তমার মুখে কোনো কান্নার ছাপ দেখলাম না। বন্ধুরা পেছন থেকে বলছিল, সিনিয়র খালাতো বোন যখন বউ নিয়ে আমার বন্ধু চলে যায় সামনে দিয়ে। তারপর তমাকে নিয়ে চলে আসলাম আমার সেই বাড়িতে, যে বাড়িটা আমি কিনেছিলাম। সেই বাড়িতে ভাবি সব কিছু গুছিয়ে রেখেছে। আমরা সবাই সেই বাসাতেই আছি এখন। আমরা পৌঁছে গাড়ি থেকে নেমে চলে গেলাম আমি ছাদে। বন্ধুদেরও ফোন করে ডেকে নিলাম। এদিকে ভাবি তমাকে নিয়ে বাসর ঘরে বসিয়ে দিয়েছে। তমা আমার জন্য অপেক্ষা করছে। এদিকে আমি বন্ধুর সাথে কথা বলছিলাম। কি জন্য আমাদের ডাকলে এখানে বল? এখন বাসুর ঘরে থাকার কথা। এমনি এমনি ডাকলাম নাকি? আমার অনেক ভয় করছে, না জানি কি করে তমা, অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তমা কি তোকে কম কষ্ট দিয়েছে? এগুলো বাবা বাদ দিয়ে চলে যা। মহান আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু কর তোদের সংসার জীবন। অনেক আলোচনা করলাম সবাই মিলে। ভাবি এসে বলে, সিয়াম
কয়টা বাজে খেয়াল আছে? এখনই ঘরে যাও বলছি, নয়তো ঘড়ির মতো তোমারও 12টা বেজে যাবে। ভয় দেখো কেন, যাচ্ছি তো। আমি নিচে আসছিলাম, সবাই পেছন থেকে হাসাহাসি করছিল। বাসের ঘরের সামনে গিয়ে সাহস সংশয় করে ভিতরে প্রবেশ করলাম। খাটের কাছে যেতেই তমা খাট থেকে নেমে এসে সালাম করলো। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে অনেকক্ষণ যাবৎ দোয়া করলাম। খাটে বসতেই তমা 1 গ্লাস দুধ এগিয়ে দিল। আমি অর্ধেকটা খেয়ে তমাকে অর্ধেকটা দিলাম। দুধ খেয়ে গ্লাসটা টেবিলের উপর রেখে তমা কোনো কথাই বলতে দিল না, ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আমি আর কোনো কথা বলার সুযোগও পেলাম না। এভাবেই পূর্ণতা পেল আমাদের ভালোবাসা, যেখানে রাগ, অভিমান, ভালোবাসা সব ছিল। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পের ভয়েস অনেক বাজে হয়েছে জানি, কিছু করার নেই ভাই, প্রচুর লেভেলে ঠান্ডা। আহা, ভয়েসই ঠিকঠাক নেই, নষ্ট ভয়েস, কিছু করার নাই, ম্যানেজ করে নিয়েন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।